সম্মানিত চিকিৎসকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা আজকে আবার আমাদের সম্মানিত স্যার, আমাদের প্রিয় মেন্টর সোহেল বক স্যারের লাইভ সেশনে আমরা চলে এসেছি। আজকে আমরা স্যারের ক্লাস শুনবো ইউরিন ফরমেশন এন্ড জিএফআর নিয়ে। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। স্যার, আপনি শুরু করেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের টপিক হচ্ছে ইউরিন ফরমেশন এন্ড জিএফআর। এটা আসলে ইউরিনারি সিস্টেমের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আর কি। ওই জিএফআর ছাড়া আসলে পাস করা সম্ভবই না। যাই হোক, আমরা স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আচ্ছা, ইউরিন ফরমেশন। ইউরিন ফরমেশনে তিনটা প্রসেস আছে। একটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন এবং টিউবুলার সিক্রেশন। তাহলে এই তিনটা প্রসেসেই ইউরিন ফরমেশন হয়। প্রথমে হচ্ছে ফিল্ট্রেশন। একটা বিশাল একটা অ্যামাউন্টে প্লাজমা ফিল্ট্রেট হয় এবং এই ফিল্ট্রেশনের মধ্যে মোর দ্যান 99% রিঅ্যাবজর্ব হয়ে যায়। বাকি যা থাকে তার সাথে কিছু সিক্রেশন এড হয়। তাহলে এই সব মিলে ইউরিনটা ফরমেশন হয়। তাহলে ভাইবার জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে হোয়াট আর দ্য প্রসেসেস অফ ইউরিন ফরমেশন। তাহলে এগুলো হচ্ছে কি কি? গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন এবং টিউবুলার সিক্রেশন। আচ্ছা, এরপর হচ্ছে ইউরিনারি এক্সক্রিশন রেট। ইউরিনারি এক্সক্রিশন রেট হচ্ছে ফিল্ট্রেশন রেট মাইনাস রিঅ্যাবজর্পশন রেট প্লাস সিক্রেশন রেট। তাহলে প্রথমে হচ্ছে কি, প্লাজমা থেকে ফিল্ট্রেট হবে একটা অংশ। এই যে যেটা ফিল্ট্রেট হচ্ছে, ফিল্ট্রেট হয়ে গ্লোমেরুলার ফিল্ট্রেট হচ্ছে, সেখান থেকে যে অংশটা রিঅ্যাবজর্ব হচ্ছে সেটা মানে ফ্লুইড থেকে, টিউবুলার ফ্লুইড থেকে চলে আসবে। তাহলে টিউবুলার ফ্লুইডে তাহলে রিঅ্যাবজর্পশন যে অংশটা হচ্ছে সেটা আর থাকতেছে না, বা যে অংশটা রিঅ্যাবজর্পশন হচ্ছে না শুধু সেটাই থাকতেছে, আর সেটার সাথে যোগ হচ্ছে হলো সিক্রেশন। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি ইউরিনারি এক্সক্রিশন রেট কি, তাহলে বলবো ফিল্ট্রেশন রেট মাইনাস রিঅ্যাবজর্পশন রেট প্লাস সিক্রেশন রেট। আচ্ছা, এরপর আসে হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বা জিএফআর। জিএফআর কাকে বলে? জিএফআর হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ গ্লোমেরুলার ফিল্ট্রেট formed in all nephrons of both kidneys per minute is called GFR. The amount of glomerular filtrate formed in all nephrons of both kidneys per minute is called GFR. তাহলে প্রতি মিনিটে কিডনির সবগুলো নেফ্রন মিলে যে পরিমাণ প্লাজমাকে ফিল্ট্রেট করে সেটাই হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। তবে এটা বলার সময় খেয়াল রাখতে হবে কি, আমরা বলবো হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ গ্লোমেরুলার ফিল্ট্রেট, নট দ্য অ্যামাউন্ট অফ প্লাজমা। আমরা অ্যামাউন্ট অফ প্লাজমা বলবো না, কারণ অনেক এক্সামিনার সেটা পছন্দ করে না। আর প্লাজমা এবং গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে কিছু ডিফারেন্সও আছে, সেজন্য আমরা এখানে প্লাজমা শব্দটা ইউজ করবো না। এখানে যে শব্দটা ইউজ করব সেটা হচ্ছে কি দ্য অ্যামাউন্ট অফ গ্লোমেরুলার ফিল্ট্রেট, বা অনেক সময় এটাকে আলট্রা ফিল্ট্রেটও বলা হয়। তাহলে আমরা বলবো হচ্ছে কি GFR কি, the amount of glomerular filtrate formed in all nephrons of both kidneys per minute is called GFR. আচ্ছা, তাহলে GFR কত? GFR হচ্ছে it is about 125 ml per minute. প্রতি মিনিটে 125 ml গ্লোমেরুলার ফিল্ট্রেট ফর্ম হয় প্রতি মিনিটে। আর প্রতি ঘন্টায় যদি বলি তাহলে হচ্ছে 7.5 লিটার পার আওয়ার। আর প্রতিদিনে যদি বলি তাহলে হচ্ছে কি 180 লিটার পার ডে। 180 লিটার পার ডে, দিনে হচ্ছে কি তাহলে 180 লিটার পার ডে। তাহলে আমাদের এখানে মেনলি দুইটা ভ্যালু সবসময় মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি জিএফআর হচ্ছে 125 ml পার মিনিট, প্রতি মিনিটে 125 ml, আর হচ্ছে প্রতিদিনে হচ্ছে কি 180 লিটার। তো কোনো কোনো এক্সামিনার অনেক সময় জিজ্ঞেস করে প্রতি ঘন্টায় কত, তাহলে সেটা হচ্ছে কি 7.5 লিটার পার আওয়ার। এটা অত বেশি জিজ্ঞেস করে না। আচ্ছা, urine excretion rate is usually 1 to 1.5 liter per day. Rest of the filtrate is reabsorbed.
তাহলে এই যে বিশাল পরিমাণে প্লাজমা ফিল্টার হয়ে গ্লোমেরুলার ফিল্টার হিসেবে ফর্ম হচ্ছে, যে একদিনে 180 লিটার, তাহলে একদিনে 180 লিটার কিন্তু আমাদের ইউরিন হিসেবে এক্সক্রিশন হয় না। আমাদের ডেইলি ইউরিন এক্সক্রিশন রেট হচ্ছে কি মাত্র 1 থেকে 1.5 লিটার। একটা মানুষ দিনে ম্যাচুরেট করে হচ্ছে কি 1 থেকে 1.5 লিটার ইউরিন। তাহলে এই যে বাকি যে অংশটা, তাহলে এটা কি হচ্ছে, এই বাকি অংশটা পুরাটাই মানে 178.5 বা 179 লিটার পুরাটাই হচ্ছে কি রিঅ্যাবজর্ব হয়ে চলে যাচ্ছে। এটা যদি রিঅ্যাবজর্ব না হতো কিন্তু তাহলে আমাদের জন্য খুবই একটা সমস্যার ব্যাপার হয়ে যেত। তাহলে দেখা যাচ্ছে যে মানে প্রতিদিনই প্রচুর পরিমাণে আমাদের হচ্ছে মানে পানি খেতে হচ্ছে, মানে আমরা পানি খাচ্ছি আর সেটা ম্যাচুরেট হয়ে চলে যাচ্ছে। তাহলে এটা ম্যাক্সিমামই রিঅ্যাবজর্ব হয়ে যায়, এবং মাত্র 1 থেকে 1.5 লিটার ইউরিন হিসেবে এক্সক্রিট হয়। আচ্ছা, তাহলে এখন হচ্ছে কি ডিফারেন্স বিটুইন প্লাজমা এন্ড গ্লোমেরুলার ফিল্ট্রেট। তাহলে আমি আগেই বলছি সেটা হচ্ছে কি, এটা আমরা দ্য অ্যামাউন্ট অফ গ্লোমেরুলার ফিল্ট্রেট বলবো, নট প্লাজমা। তাহলে কেন প্লাজমা বলবো না আর কেন এটা গ্লোমেরুলার ফিল্ট্রেট বলবো? কারণ এই দুটার মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কি প্লাজমা প্রোটিনের মধ্যে কি আছে, মানে প্লাজমা গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে প্লাজমা প্রোটিনটা থাকে না। প্লাজমাতে প্লাজমা প্রোটিন থাকে, কিন্তু গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে প্লাজমা প্রোটিন থাকে না। কারণ গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেন দিয়ে প্লাজমা প্রোটিন যেটা সেটা ফিল্ট্রেট হতে পারে না। আর প্লাজমা প্রোটিনের সাথে সাথে আরো কিছু সাবস্টেন্স যেগুলো প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড হয়ে থাকে, যেমন আমাদের বডিতে যে ক্যালসিয়াম গুলো থাকে প্লাজমার মধ্যে, তার অর্ধেকের কাছাকাছি হচ্ছে প্লাজমা প্রোটিন বাউন্ড। তাহলে ওই যেমন সেই যে ক্যালসিয়াম যেগুলো প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড থাকে সেগুলা কিন্তু ফিল্টার হবে না। আবার কিছু কিছু ফ্যাটি অ্যাসিড আছে, অনেক ফ্যাটি অ্যাসিড যেগুলো প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড থাকে, সেগুলো ফিল্টার হবে না। বাকি ম্যাক্সিমাম অ্যামাউন্ট, বাকি সব সাবস্টেন্সই প্লাজমাতে যে কনসেন্ট্রেশন থাকে গ্লোমেরুলার ফিল্টারেও ঠিক একই কনসেন্ট্রেশনে থাকে। তবে আমরা এত কিছু বলবো না, আমরা প্লাজমা এবং গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে ডিফারেন্স বলবো একটাই, সেটা হচ্ছে কি প্লাজমাতে প্লাজমা প্রোটিন থাকে, কিন্তু গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে প্লাজমা প্রোটিন থাকে না। আর প্লাজমার বাকি যা আছে প্রায় সবকিছুই গ্লোমেরুলার ফিল্ট্রেটে থাকে। আচ্ছা, আবার অনেক সময় জিজ্ঞেস করে ডিফারেন্স বিটুইন ব্লাড এন্ড গ্লোমেরুলার ফিল্ট্রেট। ব্লাড এবং গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে কি ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কি blood cells and plasma proteins are absent in glomerular filtrate. তাইলে ব্লাডের মধ্যে ব্লাড সেল এবং প্লাজমা প্রোটিন থাকে, কিন্তু গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে এই জিনিসগুলা ব্লাড সেল এবং প্লাজমা প্রোটিন গুলা থাকে না। যেহেতু ব্লাড সেলও ফিল্ট্রেট হয় না, প্লাজমা প্রোটিনও ফিল্ট্রেট হয় না, সেই কারণে এগুলা গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে থাকে না। তাহলে এই কনসেপশন গুলো আমাদের অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। সেটা হচ্ছে কি গ্লোমেরুলার ফিল্ট্রেট এবং প্লাজমার মধ্যে পার্থক্য হচ্ছে কি প্লাজমার মধ্যে প্লাজমা প্রোটিন থাকে, কিন্তু গ্লোমেরুলার ফিল্টারের মধ্যে প্লাজমা প্রোটিন থাকে না। আর ব্লাড এবং গ্লোমেরুলার ফিল্টারের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি ব্লাডের মধ্যে ব্লাড সেল এবং প্লাজমা প্রোটিন থাকে, কিন্তু এগুলা গ্লোমেরুলার ফিল্টারের মধ্যে থাকে না। আচ্ছা, এরপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি ডিফারেন্স বিটুইন ইউরিন এন্ড গ্লোমেরুলার ফিল্ট্রেট। ইউরিন এবং গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে কি কি পার্থক্য আছে? আচ্ছা, তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেট যেটা, সেটা হচ্ছে আইসোটোনিক। আইসোটোনিক মানে হচ্ছে কি প্লাজমার যে অসমোলারিটি ঠিক একই অসমোলারিটি হচ্ছে কি গ্লোমেরুলার ফিল্ট্রেটেরও। তার কারণ কি, কারণ হচ্ছে কি প্লাজমাতে যা কিছু থাকে তার মধ্যে প্লাজমা প্রোটিন ছাড়া প্রায় সবকিছুই কিন্তু ফিল্ট্রেট হয়ে চলে আসে, গ্লোমেরুলার ফিল্ট্রেট হিসেবে ফর্ম হয়। তো সেই কারণে মানে অসমোলারিটিটা প্লাজমা সমানই থাকে, শুধুমাত্র প্লাজমা প্রোটিনটা থাকে না। প্লাজমা প্রোটিনটা খুব বেশি অসমোটিক প্রেসার এক্সার্ট করে না, সেটা হচ্ছে কি 300 মিলিমোল পার লিটার যে প্লাজমার অসমোলারিটি, তার মধ্যে মাত্র হচ্ছে 1.5 মিলিমোল পার লিটারই হচ্ছে কি প্লাজমা প্রোটিন এক্সার্ট করে। বাকি যা আছে অন্যান্য ক্রিস্টালয়েড গুলাই এটা ফর্ম করে অসমোলারিটিটা। তো এই জন্য মানে প্লাজমার যে অসমোলারিটি ঠিক একই অসমোলারিটি হচ্ছে কি গ্লোমেরুলার ফিল্ট্রেটের। তাহলে হচ্ছে কি গ্লোমেরুলার ফিল্ট্রেটটা হচ্ছে কি আইসোটোনিক। আইসোটোনিক মানে হচ্ছে কি মানে 300 মিলিমোল পার লিটার, বা অনেক সময় 280 লিটার মিলিমোল পার লিটার অনেকে বলে থাকে, 280 থেকে 300 মিলিমোল পার লিটার। আর ইউরিনের অসমোলারিটিটা কিন্তু বেশি। ইউরিনটা হচ্ছে কি হাইপারটোনিক, ইউরিনটা কনসেন্ট্রেটেড থাকে, সেটা হাইপারটোনিক। আমরা কখন হাইপারটোনিক বলবো ইউরিনকে, সেটা যখন প্লাজমা প্রোটিনের প্লাজমার অসমোলারিটি চেয়ে যখন বেশি হবে ইউরিনের অসমোলারিটি, তখনই আমরা বলবো হচ্ছে কি হাইপারটোনিক। প্লাজমার অসমোলারিটি হচ্ছে কি 300 মিলিমোল পার লিটার। তাহলে 300 মিলিমোল পার লিটারের চেয়ে যদি বেশি হয় অসমোলারিটি,
তাহলে তখনই আমরা বলবো হচ্ছে কি হাইপারটোনিক। সাধারণত ইউরিন হচ্ছে কি 600 মিলিঅস্মোল পার লিটার থাকে নর্মাল ইউরিনটা, তাহলে সেটাকে আমরা অবশ্যই হাইপারটোনিক বলবো। তবে ইউরিন হচ্ছে সর্বোচ্চ 1200 মিলিঅস্মোল পার লিটার পর্যন্ত এটার কনসেন্ট্রেশন হতে পারে। আচ্ছা, তাহলে প্রথম পার্থক্য হচ্ছে গ্লোমেরুলার ফিল্টারটা হচ্ছে কি আইসোটোনিক আর ইউরিনটা হচ্ছে কি হাইপারটোনিক। এরপর গ্লোমেরুলার ফিল্টারটা হচ্ছে কি অ্যালকালাইন। যেহেতু প্লাজমাটাও অ্যালকালাইন, প্লাজমার পিএইচ হচ্ছে 7.4, ঠিক একইভাবে গ্লোমেরুলার ফিল্টারটারও পিএইচ হচ্ছে 7.4। কিন্তু ইউরিনটা সাধারণত অ্যাসিডিক হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অ্যাসিডিক হয়। এটার পিএইচ থাকে হচ্ছে 4.5 থেকে 6.8 পর্যন্ত বেশিরভাগ সময় থাকে, তবে এটা ক্ষেত্র বিশেষে 8 পর্যন্ত হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় হচ্ছে কি এটা অ্যাসিডিক, মানে 4.5 থেকে 6.8 এর মধ্যে থাকে ম্যাক্সিমাম সময় সেটা। আচ্ছা, তাহলে দ্বিতীয় পার্থক্য হচ্ছে গ্লোমেরুলার ফিল্টারটা হচ্ছে কি অ্যালকালাইন আর ইউরিনটা হচ্ছে কি অ্যাসিডিক। আচ্ছা, এরপরে গ্লোমেরুলার ফিল্টারটার ফিল্ট্রেশন রেটটা হচ্ছে কি 125 ml পার মিনিট। প্রতি মিনিটে 125 ml ফিল্ট্রেশন হয়, 125 ml গ্লোমেরুলার ফিল্টার ফর্ম হয়। কিন্তু ইউরিন ফর্ম হয় হচ্ছে কি মাত্র 1 ml প্রতি মিনিটে, 1 ml পার মিনিট। প্রতি মিনিটে ইউরিন ফর্মেশন হয় হচ্ছে কি 1 ml পার মিনিট, যেখানে গ্লোমেরুলার ফিল্টার ফর্মেশন হচ্ছে কি 125 ml পার মিনিট, অনেক বেশি। তাহলে 125 ml পার মিনিট থেকে 124 ml রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে, মাত্র 1 ml থাকতেছে হচ্ছে কি ইউরিন হিসেবে এক্সক্রিশন হয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এরপরে গ্লোমেরুলার ফিল্টারে গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড গুলা প্রেজেন্ট। গ্লুকোজ এন্ড অ্যামিনো অ্যাসিডস আর প্রেজেন্ট ইন গ্লোমেরুলার ফিল্ট্রেট। গ্লোমেরুলার ফিল্টারে গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড থাকে, কিন্তু ইউরিনের মধ্যে গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড গুলো সাধারণত থাকে না, নরমালি থাকে না। গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড যেগুলো সেগুলো সবগুলাই যা গ্লোমেরুলার ফিল্ট্রেশন হিসেবে আসে এবং এরপরে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে আসার পরপরই সেগুলা 100% রিঅ্যাবজর্ব হয়ে যায়। যেহেতু প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বা পিসিটিতে 100% রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তাহলে ইউরিনে তখন আর সেই নিউট্রিয়েন্টগুলো, এই যে গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড, সেগুলো আর ইউরিনে থাকে না, সেগুলা মানে কি হয়, অ্যাবসেন্ট থাকে ইউরিনে। আচ্ছা, তাহলে চতুর্থ পার্থক্যটা হচ্ছে কি গ্লোমেরুলার ফিল্টারে গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড থাকে, কিন্তু ইউরিনে গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড থাকে না। আচ্ছা, এরপর হচ্ছে কনসেন্ট্রেশনস অফ মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্টস such as urea, creatinine, uric acid are low. তাহলে বিভিন্ন মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্ট যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, ইউরেট, এই ধরনের মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্টগুলোর কনসেন্ট্রেশনটা গ্লোমেরুলার ফিল্টারে মানে খুবই সামান্য থাকে, অল্প থাকে। কিন্তু ইউরিনে এই মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্টগুলোর কনসেন্ট্রেশনটা অনেক হাই, অনেক বেশি থাকে, কারণ ইউরিনের মাধ্যমেই তো এগুলা এক্সক্রিশন হয়। যখন গ্লোমেরুলার ফিল্টার হিসেবে এগুলা প্লাজমা থেকে টিউবুলসে আসে, তখন এগুলা আর খুব একটা বেশি রিঅ্যাবজর্ব হয় না, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে সিক্রেশন হয়ে টিউবুলার ফ্লুইডে আরো বেশি যুক্ত হয়। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যখন এটা ইউরিন হিসেবে এক্সক্রিশন হয় তখন অনেক বেশি পরিমাণে এই মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্টগুলা থাকে, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এগুলা। আচ্ছা, তাহলে আমাদের এই ডিফারেন্সগুলো অবশ্যই খুব ভালোভাবে জানতে হবে। এটা ভাইভাতে জিজ্ঞেস করে, রিটেনেও অনেক সময় আসে। আচ্ছা, why are large amounts of solutes filtered and then reabsorbed by the kidneys? এই যে এত বেশি ফিল্ট্রেশন কেন হচ্ছে, আবার দেখা যাচ্ছে এত বেশি ফিল্ট্রেশন হচ্ছে তার ম্যাক্সিমামই মোর দেন 99% রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তাহলে এত বেশি ফিল্ট্রেশন হওয়ার দরকারটা কি ছিল? 180 ml ফিল্ট্রেশন হচ্ছে একদিনে, তার মধ্যে আবার দেখা যাচ্ছে 178.5 বা 179 লিটার আবার রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে, মাত্র 1 থেকে 1.5 লিটার ইউরিন হিসেবে যাচ্ছে। তাহলে এত বেশি ফিল্টার্ড হয়ে আবার এত বেশি রিঅ্যাবজর্ব হওয়ার মানে কি দরকার ছিল? তার কিছু কারণ আছে। একটা কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে ইট অ্যালাউস দ্য কিডনিস টু রিমুভ ওয়াস্ট প্রোডাক্টস রেপিডলি ফ্রম দ্য বডি that depend mainly on glomerular filtration for their excretion. তাহলে মেটাবলিক যে ওয়াস্ট প্রোডাক্টগুলো রয়েছে, এই মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্টগুলো যদি শরীর থেকে রিমুভ করতে হয় তাহলে এই বিপুল পরিমাণে ফিল্ট্রেশন হওয়ার প্রয়োজন হয়। যদি পরিমাণ মতো ফিল্ট্রেশন না হয়
তাহলে আমাদের শরীরে এই মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্টগুলো একুমুলেট হয়। যেমন একটা মানুষের জিএফআর হচ্ছে 125 ml পার মিনিট, যদি দেখা যায় এটা হচ্ছে কি 40 ml পার মিনিট হয়ে যায়, তাহলে দেখা যাবে তার শরীরে ইউরিয়া কনসেন্ট্রেশন বেড়ে গেছে, ক্রিয়েটিনিনের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, ইউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, এবং আরো অনেকগুলা নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স এবং অনেক টক্সিন এগুলা কনসেন্ট্রেশন বেড়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে এগুলা যদি রিমুভ করার জন্য বডি থেকে, তাহলে এত বেশি পরিমাণ জিএফআর প্রয়োজন হয়। জিএফআর যদি কমে যায়, যেমন ইউরিনের পরিমাণ হচ্ছে 1 ml পার মিনিট, এখন যদি জিএফআরও যদি হয় 1 ml পার মিনিট, তাহলে ওই পেশেন্ট তো বেঁচে থাকার সম্ভাবনাই নেই। ওই পেশেন্টটাকে কন্টিনিউয়াস ডায়ালিসিস করে করে রাখতে হবে সবসময়, ডায়ালিসিস না করলে ওই পেশেন্ট মারা যাবে। তাহলে হচ্ছে কি মানে শুধু 1 ml না, এটা যখন 5-10 ml চলে আসে তখন কিন্তু ওই পেশেন্টকে ডায়ালিসিস না করলে ওই পেশেন্টের কি হয়, শরীরে ওয়াস্ট প্রোডাক্টগুলো একুমুলেট হয়ে কনসেন্ট্রেশন অনেক বেশি হাই হয়ে যায়, তখন অনেক সাইন সিমটম দেখা যায়, পেশেন্ট মানে খুবই অসুস্থ হয়ে পড়ে। তো এই জন্য দেখা যাচ্ছে যে এই যে যদি আমাদের শরীর থেকে মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্টগুলো আমরা এডিকুয়েট অ্যামাউন্টে রিমুভ করতে চাই, তাহলে এত বিশাল পরিমাণ জিএফআর এর প্রয়োজন হয়। এটা যদি কমে যায়, এই জিএফআর যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে এই মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্টগুলোর কনসেন্ট্রেশন শরীরে ইনক্রিজ করে এবং অনেক ধরনের সমস্যা তৈরি হয়। আচ্ছা, এরপরে 2 নাম্বার হচ্ছে কি, ইট অ্যালাউস অল দ্য বডি ফ্লুইডস টু বি ফিল্টার্ড অ্যান্ড প্রসেসড বাই দ্য কিডনিস মেনি টাইমস ইচ ডে। তাহলে দেখা যাচ্ছে যে কি, এই যে আমাদের শরীরে প্লাজমা গুলো আছে, মাত্র 3 লিটার প্লাজমা আমাদের শরীরে, এই 3 লিটার প্লাজমা দেখা যাচ্ছে কি ডেইলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট হচ্ছে কি 180 লিটার পার ডে। তাহলে এই 3 লিটার প্লাজমা দিনে 60 টাইমস, একদিনে 60 টাইমস কি হচ্ছে, ফিল্টার হচ্ছে এবং প্রসেসড হচ্ছে, এর মাধ্যমে পিউরিফাই হয়ে ব্লাডে আবার ফিরে আসতেছে, বারবার পিউরিফাই হচ্ছে, ফিল্টার হচ্ছে, প্রসেসড হচ্ছে এবং পিউরিফাই হয়ে আবার ব্লাডে ফিরে আসতেছে এই পরিমাণ প্লাজমা। এবং আমাদের পুরো বডি ফ্লুইড যেটা আছে, পুরো বডির এই বডি ফ্লুইডটাই মানে 4 টাইমস দিনে 4 বার করে ফিল্টার্ড হয় এবং প্রসেসড হয় বাই দ্য কিডনি, এবং পুরো বডির যে ইসিএফ ভলিউমটা আছে সেটা 15 টাইমস 15 বার কি হয়, ফিল্টার এবং প্রসেসড হয় কিডনি দিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে this high GFR allows the kidneys to control the volume and composition of the body fluids precisely and rapidly. তাহলে আমাদের বডি ফ্লুইডের ভলিউম এবং কম্পোজিশন এগুলোকে যথাযথভাবে মেনটেন করার জন্য, যথাযথ কনসেন্ট্রেশনে রাখার জন্য এই হাই জিএফআরটার প্রয়োজন হয়। এই জন্য একটা মানুষের যদি কিডনি ভালো থাকে, তাহলে দেখা গেল একটা সে অনেক বেশি পরিমাণে পানি খেলো, কিন্তু তাতে তার ইসিএফ ভলিউম খুব বেশি বাড়বে না বা বডি ফ্লুইড খুব বেশি বাড়বে না, কারণ কিছুক্ষণের মধ্যে ইউরিন কি করবে, সেটা বের করে দেবে। মানে যেহেতু জিএফআর অনেক বেশি, সেজন্য কিডনি মানে খুব কম সময়ের মধ্যে সেই অতিরিক্ত ফ্লুইড গুলা বের করে দিতে পারে। আবার কোন একটা মানুষ হয়তো দেখা গেল যে মানে অনেকগুলা কলা খাইলো, দেখা গেল তার একটা কলা খুব মজা লাগলো কোনো জায়গায় গিয়ে, দেখলো একসাথে 7-8টা কলা খেয়ে ফেললো, তারপর ডাবের পানি খেলো, অনেক কিছু, দেখা গেলো শরীরে অনেক পটাশিয়াম জমা হয়ে যাওয়ার কথা, এবং বেশি পরিমাণে পটাশিয়াম জমা গেলে কার্ডিয়াক টক্সিসিটি ডেভেলপ করে, ওই মানুষটা মারা যাওয়ার কথা, কিন্তু সেটা হয় না যদি কিডনি ঠিক থাকে। তখন সেই ক্ষেত্রে কি হয়, এই কিডনি কি খুব রেপিডলি কি করে, মানে এই যে একটা পটাশিয়াম যে সে খাইলো, এতগুলা কলা খেলো, এতগুলা ডাবের পানি খেলো, সবগুলা পটাশিয়ামকে সে খুব অল্প সময়ের মধ্যেই কি করে ইউরিন দিয়ে এক্সক্রিশন করে দেবে, যদি জিএফআরটা মানে এই পরিমাণ হাই থাকে। কিন্তু জিএফআর যদি এই পরিমাণ হাই না থাকে, এটা যদি কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কিডনি এগুলা এক্সক্রিশন করতে পারবে না। দেখা যায় মানে একটা রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, একটা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, সে যদি একসাথে অনেকগুলা কলা খায়, দেখা যায় তার শরীরে পটাশিয়াম বেড়ে গিয়ে তার মানে অনেক ধরনের কমপ্লিকেশন ডেভেলপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা দেখতেছি কি, এই যে মানে বিশাল পরিমাণ জিএফআর, এটা যদিও ম্যাক্সিমামই রিঅবজর্ভ হয়ে যাচ্ছে, কিন্তু মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্টগুলো রিমুভ করার জন্য আমাদের এই পরিমাণ জিএফআরই প্রয়োজন হয়। এবং শরীরের যে আমাদের যে বডি ফ্লুইড, এই বডি ফ্লুইডের ভলিউম এবং বিভিন্ন কম্পোজিশন গুলা ঠিক রাখার জন্য সেই ক্ষেত্রে হাই জিএফআরটার প্রয়োজন হয়। এবং এই যে ইয়েগুলা বডি ফ্লুইড এবং প্লাজমা বা ইসিএফ, এগুলাকে মেনি টাইমস ফিল্টার্ড এবং প্রসেসিং করা হয় এই কিডনির মাধ্যমে। আচ্ছা,
এরপরে আসি হচ্ছে কি ফিল্ট্রেশন ফ্র্যাকশন। জিনিসটা কি? ফিল্ট্রেশন ফ্র্যাকশন হচ্ছে কি দ্য ফ্র্যাকশন অফ রেনাল প্লাজমা ফ্লো দ্যাট ইজ ফিল্টার্ড ইজ কল্ড ফিল্ট্রেশন ফ্র্যাকশন। The fraction of the renal plasma flow that is filtered is called filtration fraction. তাহলে কিডনিতে যে পরিমাণ প্লাজমা প্রতি মিনিটে যে প্রবাহিত হয়, যে পরিমাণ প্লাজমা ফ্লো হয়, সেই প্লাজমা ফ্লো থেকে কত পার্সেন্ট প্লাজমা ফিল্টারেট হচ্ছে সেটাই হচ্ছে কি ফিল্ট্রেশন ফ্র্যাকশন। The fraction of renal plasma flow that is filtered is called filtration fraction. যেমন আমাদের বডিতে সাধারণত 625 ml প্লাজমা প্রতি মিনিটে হয়, কিডনি দিয়ে ফ্লো হয়, প্রবাহিত হয় প্রতি মিনিটে। তাহলে এই যে 625 ml যে প্লাজমা প্রতি মিনিটে কিডনি দিয়ে যে ফ্লো হচ্ছে, এর মধ্যে থেকে 25% 125 এটা কিন্তু ফিল্টার্ড হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কি ফিল্ট্রেশন ফ্র্যাকশন। ফিল্ট্রেশন ফ্র্যাকশন ইজ অ্যাবাউট 0.2 মানে হচ্ছে 20%, 0.2 মানে হচ্ছে 20%, which means that about 20% of plasma flowing through the kidney is filtered through the glomerular capillaries. তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে যে পরিমাণ প্লাজমাটা প্রবাহিত হচ্ছে তার মধ্যে থেকে 20%ই ফিল্টার্ড হয়ে যাচ্ছে। তাহলে the filtration fraction is calculated as follows. কিভাবে ক্যালকুলেট করবে? ফিল্ট্রেশন ফ্র্যাকশন সমান GFR divided by renal plasma flow. তাহলে GFR হচ্ছে 125 ml per minute আর renal plasma flow হচ্ছে কি 625 ml per minute। তাহলে 125 ml per minute divided by 625 ml per minute, তাহলে এটা হচ্ছে কি 0.2 বা 20%। তাহলে আমরা দেখতেছি হচ্ছে কি প্রতি মিনিটে যে পরিমাণ প্লাজমা কিডনি দিয়ে প্রবাহিত হয় তার 20% হচ্ছে কি ফিল্টার্ড হয়ে যাচ্ছে। তাহলে ফিল্ট্রেশন ফ্র্যাকশন হচ্ছে কি 20%। আচ্ছা, এরপর আসে হচ্ছে কি গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেন। এই যে ফিল্ট্রেশন হচ্ছে, এত বিশাল পরিমাণে প্লাজমা যে ফিল্টার্ড হয়ে গ্লোমেরুলার ফিল্টার্ড ফর্ম হচ্ছে, এই ফিল্ট্রেশনটা হচ্ছে কিন্তু গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেন দিয়ে। তাহলে এই গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেনের মধ্যে কি কি লেয়ার আছে? দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেন হ্যাজ 3 লেয়ার্স। এটা হচ্ছে কি দ্য এন্ডোথেলিয়াম অফ দ্য ক্যাপিলারি বা ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন, ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের যে বেসমেন্ট মেমব্রেনটা আছে সেটা। এরপর হচ্ছে কি লেয়ার অফ এপিথেলিয়াল সেলস, যেটাকে বলতেছি হচ্ছে কি আমরা পুডোসাইট বলা হয়। পুডো শব্দটা আসা হচ্ছে কি পা থেকে, মানে ফুট থেকে বা পা থেকে আসে। তো এটা কিছু ফুড প্রসেস থাকে, এই জন্য এটার নামই হচ্ছে পুডোসাইট। তাহলে এ লেয়ার অফ এপিথেলিয়াল সেলস বা পুডোসাইটস সারাউন্ডিং দ্য আউটার সারফেস অফ দ্য ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন। তাহলে একদম ভিতরে থাকে হচ্ছে কি ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, এর বাইরে থাকতে হচ্ছে কি ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের বেসমেন্ট মেমব্রেন, আর এরপরে একদম বাইরে হচ্ছে কি এপিথেলিয়াল সেল লেয়ার থাকে, যেটাকে বলা হয় পুডোসাইট সেল লেয়ার সারাউন্ডিং দ্য আউটার সারফেস অফ দ্য ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন। আচ্ছা, তাহলে আমরা এখানে ছবির মাধ্যমে দেখি। এই যে দেখা যাচ্ছে এগুলা হচ্ছে এক একটা গ্লোমেরুলার ক্যাপিলারি, এই গ্লোমেরুলার ক্যাপিলারি হচ্ছে একদম ভিতরেরটা হচ্ছে কি এন্ডোথেলিয়াম, ভিতরে হচ্ছে কি এন্ডোথেলিয়াম। আচ্ছা, আচ্ছা আমি একটু আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি এই যে একদম ভিতরের ভিতরের গুলা হচ্ছে কি এন্ডোথেলিয়াম। আচ্ছা, তাহলে একদম ভিতরের এই যে এটা এন্ডোথেলিয়াল সেল, এবং এদিকে যে এন্ডোথেলিয়াল সেলের দেখো অনেকগুলা ফাঁক আছে, অনেকগুলা ছিদ্র আছে এন্ডোথেলিয়াল সেল লেয়ারে। আচ্ছা, এগুলা হচ্ছে কি এন্ডোথেলিয়াল সেল, এন্ডোথেলিয়াম, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। এরপরে বাইরে বেসমেন্ট মেমব্রেন থাকে, আর এগুলা এই যে এই সেলগুলা হচ্ছে কি পুডোসাইট। এই যে এই সেলগুলা এখানে একটা আছে, এই যে এখানে এটা একটা সেল, এগুলো হচ্ছে পুডোসাইট বা এপিথেলিয়াল সেল। এই পুডোসাইট গুলো দেখো এই যে এখানে ফুড প্রসেস আছে, এই যে ফুড প্রসেস, তারপরে এই যে এগুলা ফুড প্রসেস, তার ফুড প্রসেসের মাঝখানে কিছু গ্যাপ আছে, এগুলাকে বলা হয় ফিল্ট্রেশন স্লিট। কিছু গ্যাপ থাকে, সেগুলো ফিল্ট্রেশন স্লিট থাকে। তাহলে এগুলো হচ্ছে কি এই সেলগুলা, এগুলো হচ্ছে পুডোসাইট বা এপিথেলিয়াল সেল। এই পুডোসাইট গুলোর হচ্ছে কি ফুড প্রসেস থাকে, ফুড প্রসেস গুলা। তাহলে
আর এখানে এই যে গ্লোমেরুলা, এটাও একটা পোডোসাইট, তাহলে এগুলা ফুড প্রসেস থাকতেছে। এই যে ফুড প্রসেস, এটা একটা ফুড, এদিকে সরি এদিকে একটা ফুড প্রসেস, তাহলে এখানে একটা ফুড প্রসেস, এরকম। তাহলে ফুড প্রসেস ফাঁকে ফাঁকে কিছু ফিল্ট্রেশন স্লিপ থাকে। আর তাহলে এখানে হচ্ছে কি তিনটা লেয়ার থাকতেছে। একদম ভিতরে হচ্ছে কি গ্লোমেরুলার ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, এরপরে বেসমেন্ট মেমব্রেন। তাহলে এগুলা বাইরে যেগুলো আছে এগুলো হচ্ছে ফুড প্রসেস, এগুলা ফুড প্রসেস, এগুলো হচ্ছে কি ফুড প্রসেস এগুলা। তাহলে এখানে আমরা এই ছবিটাকে একটু বড় করে দেখতে পারি, সেটা হচ্ছে কি এগুলো হচ্ছে এন্ডোথেলিয়াল সেল, এই যে এগুলো হচ্ছে কি এন্ডোথেলিয়াল সেল, এই যে এখানে এন্ডোথেলিয়াল সেল। এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে অনেকগুলো পোর থাকে, অনেকগুলো ফেনিস্ট্রেশন থাকে, ছিদ্র থাকে, যাতে সহজে ফিল্ট্রেশন হতে পারে। আচ্ছা, আর এটা হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। এই যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন বলতেছে, এই যে এটা গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। এই ভিতরের অংশটা কিন্তু পুরোটাই ক্যাপিলারি, এটা কিন্তু ক্যাপিলারি লুমেন, এগুলো হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। তাহলে এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। আর একদম বাইরে এগুলাই হচ্ছে কি ফুড প্রসেস, ফুড প্রসেস অফ দ্য পোডোসাইট। এই যে ফুড প্রসেস অফ দ্য পোডোসাইট, এগুলো হচ্ছে কি ফুড প্রসেস অফ দ্য পোডোসাইট। বাইরে যেগুলো আছে এগুলো হচ্ছে ফুড প্রসেস অফ দ্য পোডোসাইট। আচ্ছা, তাহলে এখানে তিনটা লেয়ার আমরা পাচ্ছি। একটা হলো কি ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, তারপর হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, আর একটা হচ্ছে ফুড প্রসেস অফ দ্য পোডোসাইট। এখানে আর সাথে আরেকটা জিনিস বলা কি, সেটা হচ্ছে এই যে গ্লোমেরুলাসের মধ্যে এখানে ক্যাপিলারি ফাঁকে ফাঁকে কিন্তু কিছু সেল থাকে, এগুলোকে বলা হচ্ছে মেসেনজিয়াল সেল। এই মেসেনজিয়াল সেল গুলা যদি কন্ট্রাক্ট হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি ক্যাপিলারি সারফেস এরিয়াটা কমে যায়, তখন জিএফআর কমে। এগুলো হচ্ছে কি মেসেনজিয়াল সেল। এই কনসেপ্টটা অনেক সময় পরবর্তীতে কাজে লাগবে। মেসেনজিয়াল সেলও থাকে গ্লোমেরুলাসের ভিতরে, মানে শুধুমাত্র যে গ্লোমেরুলার ক্যাপিলারি থাকে তা না, কিছু কিছু মেসেনজিয়াল সেলও থাকে ভিতরে। আচ্ছা, তাহলে আর এটা হচ্ছে কি একটা বড় পরিসরে দেখানো হয়েছে। এটা হচ্ছে কি ক্যাপিলারির লুমেন, ক্যাপিলারি এটা ওয়াল, ক্যাপিলারি ওয়াল বা ক্যাপিলারি মেমব্রেন। তাহলে প্রথমে হচ্ছে কি এন্ডোথেলিয়াল সেল লেয়ার থাকতেছে, এরপর হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, এরপর হচ্ছে কি ফুড প্রসেস অফ দ্য পোডোসাইটস। তাহলে এখানে এই যে বেসমেন্ট মেমব্রেন, এখানে এই যে গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেন, এটা দিয়ে কেন প্রোটিন ফিল্ট্রেট হয় না? প্রোটিন ফিল্ট্রেট না হওয়ার কারণ হচ্ছে কি এই যে বেসমেন্ট মেমব্রেনটা, বেসমেন্ট মেমব্রেন, এই বেসমেন্ট মেমব্রেনের মধ্যে প্রোটিওগ্লাইকান থাকে। প্রোটিওগ্লাইকানটা হচ্ছে রিচ ইন সিয়ালিক অ্যাসিড, সিয়ালিক অ্যাসিড নামে একটা সাবস্টেন্স থাকে, যেটা হচ্ছে খুবই নেগেটিভলি চার্জ। তাহলে এই যে প্রোটিওগ্লাইকানের যে সিয়ালিক অ্যাসিড, সেটা খুব নেগেটিভলি চার্জ থাকার কারণে কি করে প্লাজমা প্রোটিন যেগুলো নেগেটিভলি চার্জ, বিশেষ করে অ্যালবুমিনটার মলিকুলার ওয়েট বা সাইজ যদিও খুব বেশি বড় না, কিন্তু তারপরেও সেগুলো ফিল্টার হতে পারে না। যেমন কিডনি দিয়ে 4 ন্যানোমিটার চেয়ে বড়, 4 ন্যানোমিটার ডায়ামিটারের চেয়ে বড় যে সাবস্টেন্স গুলো, সেগুলো খুব ফ্রিলি ফিল্টার হতে পারে। আবার 8 ন্যানোমিটার পর্যন্ত কিন্তু মানে পার্শিয়ালি ফিল্টার হয়, 8 ন্যানোমিটারের চেয়ে বেশি হলে সাধারণত ফিল্টার হয় না। কিন্তু অ্যালবুমিনের মলিকুলার ডায়ামিটার হচ্ছে 6 ন্যানোমিটার। তাহলে যেহেতু 8 ন্যানোমিটারের চেয়ে কম সাবস্টেন্স গুলো ফিল্ট্রেট হইতে পারে, ফিল্ট্রেশন হইতে পারে, সেই হিসেবে অ্যালবুমিনটাও ফিল্ট্রেশন হওয়া সম্ভব ছিল, কিন্তু এটা ফিল্ট্রেট হয় না। কারণটা হচ্ছে কি এই যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে প্রোটিওগ্লাইকান থাকে, যার মধ্যে সিয়ালিক অ্যাসিড নামে নেগেটিভলি চার্জড একটা সাবস্টেন্স থাকে। সেটার জন্য সেটা কি করে এটাকে বিকর্ষণ করে। অ্যালবুমিনটাও যেহেতু নেগেটিভলি চার্জড এবং গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের প্রোটিওগ্লাইকানটাও যেহেতু নেগেটিভলি চার্জড, সেই কারণে সেটাকে কি করে বিকর্ষণ করে, রিপালশন করে। সেজন্য সহজে অ্যালবুমিন গুলো খুব একটা ফিল্টার হইতে পারে না। আবার এদিকে বাইরে যে ফুড প্রসেস অফ দ্য পোডোসাইট যেগুলো আছে, এগুলো তো কিন্তু নেগেটিভ, এই যেগুলো এগুলো তো কিন্তু নেগেটিভ চার্জ থাকে। ফুড প্রসেস অফ পোডোসাইট এগুলো তো নেগেটিভ চার্জ থাকে, সেগুলো কিন্তু প্রোটিনকে হইতে ফিল্টার হইতে বাধা দেয়। মানে কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন নেফ্রোটিক সিনড্রোম হয় বাচ্চাদের, যে কমন একটা কন্ডিশনে মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি, মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি যেটা নেফ্রোটিক সিনড্রোমের মেইন কারণ বাচ্চাদের, সেটাতে দেখা যাচ্ছে এই যে ফুড প্রসেস অফ দ্য পোডোসাইট যেগুলো, সেগুলো ড্যামেজ হয়, সেগুলাতে সমস্যা হয়। সেগুলো সমস্যা হওয়ার কারণে কি হয়, মানে সহজে প্রোটিন গুলা বের হয়ে যায়, তখন প্রোটিন ইউরিয়া হয়, ইউরিন দিয়ে প্রোটিন বের হয়। তারপর হচ্ছে আবার কিছু নেফ্রাইটিক
সিনড্রোম থাকে, নেফ্রাইটিস থাকে, যেগুলোতে মেইন সমস্যাটাকে হচ্ছে কি এই যে ইয়েটা বেসমেন্ট মেমব্রেনটা। সাধারণত নেফ্রাইটিক যে প্রবলেম যেগুলো, নেফ্রাইটিস টাইপের প্রবলেমগুলো সাধারণত বেসমেন্ট মেমব্রেনটাতে সমস্যা হয়, আর নেফ্রোটিক সিনড্রোম স্পেশালি মিনিমাল সিস নেফ্রোপ্যাথিতে সমস্যা হয় হচ্ছে কি ফুড প্রসেস অফ দা পোডোসাইট। আচ্ছা, তাইলে এখানে আমরা গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেনের 3টা লেয়ার পেলাম। একদম ভিতরে হচ্ছে কি এন্ডোথেলিয়াল সেল লেয়ার বা ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, এরপর হচ্ছে কি বেসমেন্ট মেমব্রেন, আর এরপরে একদম বাইরে হচ্ছে কি ফুড প্রসেস অফ দা পোডোসাইট। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে ডিটারমিন্যান্ট অফ জিএফআর। জিএফআর এর ডিটারমিন্যান্ট কি কি আছে? জিএফআর সমান হচ্ছে নেট ফিল্ট্রেশন প্রেসার ইনটু ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট, যেটাকে কেএফ নামে কেএফ দিয়ে লেখা হয় অনেক সময়, কেটা উপরে থাকে এফটা নিচে থাকে। তাহলে এই যে নেট ফিল্ট্রেশন প্রেসার এবং ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট, এই দুইটা গুণফলই হচ্ছে কি জিএফআর। তাহলে জিএফআর ডিটারমিন্যান্ট, জিএফআর কে ডিটারমাইন করে হচ্ছে কি এই দুইটা ফ্যাক্টর। তো যেসব ফ্যাক্টর এই দুইটা ফ্যাক্টরকে ইয়ে করে এফেক্ট করে, সেগুলাই হচ্ছে কি জিএফআর এর ডিটারমিন্যান্ট। তাহলে হচ্ছে কি জিএফআর সমান হচ্ছে নেট ফিল্ট্রেশন প্রেসার ইনটু ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট। তাহলে নেট ফিল্ট্রেশন প্রেসারকে যে ফ্যাক্টরগুলা মানে এফেক্ট করবে, তাহলে সেগুলা একই সাথে সেগুলা জিএফআর কেও এফেক্ট করবে। একইভাবে যেই ফ্যাক্টরগুলা ফিল্ট্রেশন কোএফিসিয়েন্টকে ইনফ্লুয়েন্স করবে, ঠিক একই ফ্যাক্টরগুলা জিএফআর কেও ইনফ্লুয়েন্স করবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আসি হচ্ছে কি নেট ফিল্ট্রেশন প্রেসার কি। The net filtration pressure represents the sum of the hydrostatic and colloid osmotic forces that favor or oppose filtration across glomerular capillaries. The net filtration pressure represents the sum of the hydrostatic and colloid osmotic forces that favor or oppose filtration across glomerular capillaries. তাহলে glomerular capillary দিয়ে যে প্রেসারগুলা গ্লোমেরুলার ক্যাপিলারির উপর কাজ করার মাধ্যমে ফিল্ট্রেশনকে প্রমোটও করতে পারে অথবা অপোজও করতে পারে, সেই প্রেসারগুলার যোগফলই হচ্ছে কি নেট ফিল্ট্রেশন প্রেসার। যে প্রেসারগুলো আলটিমেটলি গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেনের উপর কাজ করে, সেই প্রেসারগুলার যোগফলই হচ্ছে কি আলটিমেটলি নেট ফিল্ট্রেশন প্রেসার। তাহলে এই প্রেসারগুলো কি কি? এই প্রেসারগুলো আবার দুই ধরনের। একটা হচ্ছে কি ফোর্সেস ফেভারিং ফিল্ট্রেশন, মানে যেগুলা ফিল্ট্রেশনকে প্রমোট করে, আবার ফোর্সেস অপোজিং ফিল্ট্রেশন, যেগুলা ফিল্ট্রেশনকে অপোজ করে। তাহলে যেগুলা ফিল্ট্রেশনকে প্রমোট করে সেগুলো হচ্ছে কি গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার। গ্লোমেরুলার ক্যাপিলারির হাইড্রোস্ট্যাটিক প্রেসার যত বেশি হবে, আলটিমেটলি ফিল্ট্রেশনটা তত বেশি হবে। তাহলে এখানে হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার যেটা, সেটা হচ্ছে কি 60 মিলিমিটার মার্কারি। এই যে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এটা হচ্ছে অনেক বেশি, 60 মিলিমিটার মার্কারি। নরমালি ক্যাপিলারির আর্টারিয়াল এন্ডে অনেক কম থাকে, 30 মিলিমিটার মার্কারি থাকে, তখন এটা দেখা যাচ্ছে 60 মিলিমিটার মার্কারি। তাহলে এটা যেহেতু 60 মিলিমিটার মার্কারি, অনেক বেশি হাইড্রোস্ট্যাটিক প্রেসার, তাহলে ফিল্ট্রেশনটা প্রমোট হবে। তো এই ক্ষেত্রে অনেক সময় জিজ্ঞেস করে কেন এটা এত বেশি, এই প্রেসারটা এত বেশি কেন, ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার 60 মিলিমিটার মার্কারি কেন? কারণটা হচ্ছে কি এফারেন্ট আর্টারিউল এবং ইফারেন্ট আর্টারিউল, এই দুইটার মধ্যে ইফারেন্ট আর্টারিউলটার ডায়ামিটারটা একটু ছোট থাকে, স্মল থাকে। এফারেন্ট আর্টারিউল দিয়ে ব্লাডটা গ্লোমেরুলার ক্যাপিলারিতে ঢুকে, গ্লোমেরুলাসে ঢুকে এবং বের হয়ে যায় হচ্ছে কি ইফারেন্ট আর্টারিউল দিয়ে। এখন যেহেতু ঢুকার রাস্তাটা বড়, কিন্তু বের হয়ে যাওয়ার রাস্তা যেটা ইফারেন্ট আর্টারিউল, সেটা যেহেতু একটু ছোট, যার কারণে হচ্ছে কি গ্লোমেরুলার ক্যাপিলারির মধ্যে ইয়েটা সবসময় ব্লাডের পরিমাণটা একটু বেশি থাকে এবং সেগুলা সবসময় একটা প্রেসার এক্সার্ট করে গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেনের উপর। এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে কি এই যে রেনাল আর্টারিটা হচ্ছে কি ডাইরেক্ট ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল এওটা। অ্যাবডোমিনাল ডাইরেক্ট ব্রাঞ্চ হওয়ার কারণে এখানে ব্লাড ফ্লোটা একটু বেশি হয়, সেটাও একটা কারণ। আচ্ছা, তাহলে মেইন কারণটা হচ্ছে কি এফারেন্ট আর্টারিউলের চেয়ে ইফারেন্ট আর্টারিউলের ডায়ামিটারটা একটু ছোট হওয়ার কারণে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বেশি। তাহলে এটা গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা যত বেশি হবে, ফিল্ট্রেশন তত বেশি হবে। এটা হচ্ছে 60 মিলিমিটার মার্কারি।
এরপরে আরেকটা হচ্ছে কি বাউম্যানস ক্যাপসুল, যেটা মানে হচ্ছে কি ইয়ের বাইরে থাকে, গ্লোমেরুলাসের বাইরে থাকে। বাউম্যানস ক্যাপসুল কলয়েডাল অসমোটিক প্রেসার, এটা হচ্ছে কি জিরো। তাহলে জিরো হলে এটা কোনো এফেক্ট নাই, যেহেতু এটা জিরো। তাহলে এখন অনেক সময় জিজ্ঞেস করে যে বাউম্যানস ক্যাপসুলের কলয়েডাল অসমোটিক প্রেসারটা কেন জিরো, এটা জিরো কেন? কারণটা হচ্ছে কি, বাউম্যানস ক্যাপসুলে কি থাকে, বাউম্যানস ক্যাপসুলে থাকে হচ্ছে কি গ্লোমেরুলার ফিল্ট্রেট। এখন আমরা জানি হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে কিন্তু প্লাজমা প্রোটিন থাকে না। প্লাজমা প্রোটিন গুলা যেমন এই যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, এগুলাই কিন্তু আমাদের প্লাজমাতে কলয়েডাল অসমোটিক প্রেসারটা এক্সার্ট করে। তা এখন যেহেতু এই যে অ্যালবুমিন, গ্লোবিউলিন এগুলো নাই, এই যে প্লাজমা প্রোটিন গুলো ফিল্ট্রেট হইতে পারতেছে না, যে প্লাজমা প্রোটিন গুলো যেহেতু ফিল্ট্রেট হইতে পারে নাই গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেন দিয়ে, সেই কারণে বাউম্যানস ক্যাপসুলে যে গ্লোমেরুলার ফিল্ট্রেটটা থাকতেছে সেখানে কিন্তু অ্যালবুমিন নাই, প্লাজমা প্রোটিন গুলো নাই। যেহেতু প্লাজমা প্রোটিন গুলো নাই, সেক্ষেত্রে কলয়েডাল অসমোটিক প্রেসারটা সেখানে এক্সার্ট করবে না, সেখানে কলয়েডাল অসমোটিক প্রেসার তৈরি হবে না, সেটা জিরো থাকবে প্লাজমা প্রোটিন না থাকার কারণে। আচ্ছা, এরপর হচ্ছে ফোর্সেস অপোজিং ফিল্ট্রেশন। ফিল্ট্রেশনকে অপোজ করে কোন কোন ফ্যাক্টর, মানে এই ফ্যাক্টর গুলোর কারণে হচ্ছে কি ফিল্ট্রেশনটা কম হবে। আগের যে ফ্যাক্টর দুইটা ছিল, দুইটা বলতে আসলে বাউম্যানস ক্যাপসুল কলয়েডাল অসমোটিক প্রেসারটাকে আমরা তেমন একটা ইয়ে করি না, মানে হিসাবে আনি না, যেহেতু এটা জিরো। এখানে মূল ফ্যাক্টরটা হচ্ছে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তাহলে এটা যত বেশি হবে ফিল্ট্রেশন তত বেশি হবে। আর এই দুইটা ফ্যাক্টর, ফোর্সেস অপোজিং দ্য ফিল্ট্রেশন, এই যে এখানে দুইটা ফ্যাক্টর, এই দুইটা ফ্যাক্টরটা হচ্ছে কি মানে ফিল্ট্রেশনকে অপোজ করবে। এই দুইটা ফ্যাক্টর কি, সেটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসার। বাউম্যানস ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক প্রেসার এটা হচ্ছে কি 18 মিলিমিটার মার্কারি। তাহলে এইটা যত বেশি হবে ফিল্ট্রেশন তত কম হবে, জিএফআর তত কমে যাবে। বাউম্যানস ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি বেশি হয় তাহলে জিএফআর কম হবে, কারণ এটা হচ্ছে কি এর বাইরে, গ্লোমেরুলাসের বাইরে। তাহলে ওইটা যদি প্রেসার বেশি হয়ে যায় তাহলে গ্লোমেরুলাস থেকে ব্লাড বাইরে যেতে পারবে না, মানে বাউম্যানস ক্যাপসুলে যেতে পারবে না। বাউম্যানস ক্যাপসুলের প্রেসার কম থাকলেই খুব সহজে গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে ব্লাডটা বাউম্যানস ক্যাপসুলে যেতে পারবে। তো এই জন্য বাউম্যানস ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি বেশি থাকে তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে ব্লাডগুলো ফিল্টার হয়ে বাউম্যানস ক্যাপসুলে যেতে পারবে না। তাহলে এটা হচ্ছে কি অপোজিং ফ্যাক্টর। এরপর গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েডাল অসমোটিক প্রেসার। তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারির যে কলয়েডাল অসমোটিক প্রেসার সেটা কি করে, সেটা কিন্তু ফিল্ট্রেশনকে অপোজ করে। কারণ কলয়েডাল অসমোটিক প্রেসারের কারণে কি হয়, প্লাজমাতে ফ্লুইড গুলা ধরে রাখতে পারে, প্লাজমাটা ধরে রাখে, মানে কলয়েডাল অসমোটিক প্রেসার যত বেশি থাকবে তত বেশি ফ্লুইড ধরে রাখবে, তাহলে ফিল্ট্রেশন তত কম হবে। এখানে গ্লোমেরুলার ক্যাপিলারিতে কলয়েডাল অসমোটিক প্রেসারটা হচ্ছে কি 32 মিলিমিটার মার্কারি, অন্যান্য জায়গার চেয়ে একটু বেশি। এখানে বেশি হওয়ার কারণটা হচ্ছে কি, যেহেতু ফিল্ট্রেশন বেশি হয়ে যাচ্ছে, যার কারণে প্লাজমাতে ক্যাপিলারির ভিতরে যে প্লাজমা থাকতেছে সেই প্লাজমার মধ্যে কলয়েড গুলা, এই যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, এগুলোর কনসেন্ট্রেশনটা একটু বেড়ে যাওয়ার কারণে কলয়েডাল অসমোটিক প্রেসারটা একটু সামান্য বেশি থাকে নরমাল অন্যান্য ক্যাপিলারির চেয়ে। তাহলে এটা হচ্ছে কি 32 মিলিমিটার মার্কারি। তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার হচ্ছে কি 60 মিলিমিটার মার্কারি। এটার কারণে কি ফিল্ট্রেশনটা প্রমোট হবে, ফিল্ট্রেশনটা ফেভার করবে। আচ্ছা, আর এই দুইটা প্রেসারের কারণে ফিল্ট্রেশনটা অপোজ হবে, ফিল্ট্রেশন কম হবে। একটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসার, যেটা হচ্ছে 18 মিলিমিটার মার্কারি, আর বাউম্যানস ক্যাপসুল কলয়েডাল অসমোটিক প্রেসার হচ্ছে কি 32 মিলিমিটার মার্কারি। আর এই যে চারটা প্রেসার, এই চারটা প্রেসারের যোগফল বিয়োগফল সব মিলেই হচ্ছে কি মানে নেট ফিল্ট্রেশন প্রেসার। এবং নেট ফিল্ট্রেশন প্রেসারটা হচ্ছে সেক্ষেত্রে আমরা যেটা ফিল্ট্রেশনকে ফেভার করে সেটাকে যোগ করব, আর যেটা ফিল্ট্রেশনকে অপোজ করে সেটাকে বিয়োগ করব। তাহলে ফিল্ট্রেশনকে ফেভার করে সেটা হচ্ছে 60, আর যেগুলো অপোজ করে সেগুলোকে আমরা এখান থেকে বিয়োগ করবো, 60 থেকে বিয়োগ করবো। তাহলে 60 থেকে 18 বিয়োগ করবো এবং 32 বিয়োগ করবো। তাহলে 18 আর 32 মিলে হচ্ছে 50। তাহলে 60 থেকে 50 বিয়োগ করবো, তাহলে থাকবে হচ্ছে কি 10 মিলিমিটার মার্কারি। এই 10 মিলিমিটার মার্কারিটাই হচ্ছে কি নেট ফিল্ট্রেশন প্রেসার। আচ্ছা, তাহলে দাস দ্য নেট ফিল্ট্রেশন প্রেসার সমান 60 মাইনাস 18 মাইনাস 32 সমান প্লাস 10 মিলিমিটার মার্কারি। তাহলে নেট ফিল্ট্রেশন প্রেসারটা হচ্ছে কি এই যে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার, গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার হচ্ছে 60 মিলিমিটার মার্কারি। ওইটা থেকে আমরা বিয়োগ দেবো হচ্ছে কি বাউম্যানস ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসার 18 মিলিমিটার মার্কারি এবং গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েডাল অসমোটিক প্রেসার
32 মিলিমিটার মার্কারি, তাহলে এই দুটাকে বিয়োগ দেবো গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার থেকে। তাইলে তখন আমরা আলটিমেটলি যে ফিগারটা পাবো সেটা হচ্ছে কি 10 মিলিমিটার মার্কারি। এটা হচ্ছে কি নেট ফিল্ট্রেশন প্রেসার। তাহলে নেট ফিল্ট্রেশন প্রেসারটা যত বেশি হবে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা তত বেশি হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে কি ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট। তাহলে জিএফআর এর ডিটারমিন্যান্টের মধ্যে মেইন যে দুটা ডিটারমিন্যান্ট, একটা হচ্ছে কি নেট ফিল্ট্রেশন প্রেসার আর একটা হচ্ছে কি ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট। তাহলে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্টটা কি? দ্য ক্যাপিলারি ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট ইজ দ্য প্রোডাক্ট অফ পারমিয়েবিলিটি এন্ড ফিল্টারিং সারফেস এরিয়া অফ দ্য ক্যাপিলারিজ। তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারির পারমিয়েবিলিটি এবং সারফেস এরিয়া, পারমিয়েবিলিটি এবং সারফেস এরিয়া, ফিল্টারিং সারফেস এরিয়া, এই দুটার গুণফলই হচ্ছে কি ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট। তাহলে ক্যাপিলারির পারমিয়েবিলিটি যত বাড়বে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট তত বাড়বে, আবার ফিল্টারিং সারফেস এরিয়া যত বেশি বাড়বে তত বেশি ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট তত বেশি হবে। আবার যদি কোনো কারণে ফিল্টারিং সারফেস এরিয়াটা কমে তাহলে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট সেটাও কমে যাবে। তাহলে আলটিমেটলি ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে জিএফআর কমবে। তাহলে হচ্ছে কি দ্য ফিল্ট্রেশন কোএফিসিয়েন্টটা কি? দ্য ক্যাপিলারি ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট ইজ দ্য প্রোডাক্ট অফ পারমিয়েবিলিটি এন্ড ফিল্টারিং সারফেস এরিয়া অফ দ্য ক্যাপিলারিজ। তো এটা বইতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডেফিনিশন দেয়া আছে। তো মানে অনেক জায়গায় লেখা আছে হচ্ছে কি প্রোডাক্ট অফ হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, যে পারমিয়েবিলিটি যেটা সেটাকে বলা আছে হচ্ছে কি হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। তো সেটা যদি তোমরা পাও সেটা তখন মনে করবা যে এটা হচ্ছে কি পারমিয়েবিলিটি, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি সেটা হচ্ছে কি পারমিয়েবিলিটি। তাহলে ওইভাবে কঠিন ভাবে মনে রাখার দরকার নাই, মনে রাখবা হচ্ছে কি এই দুটার গুণফল পারমিয়েবিলিটি এবং ফিল্টারিং সারফেস এরিয়া অফ দ্য ক্যাপিলারি। তাহলে সেটা এই দুটার গুণফলে হচ্ছে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমরা ছবির মাধ্যমে দেখি সেটা হচ্ছে কি এই যে প্রমোটিং ফ্যাক্টর এবং অপোজিং ফ্যাক্টর এগুলা সম্পর্কে একটু দেখি। সেটা হচ্ছে কি এই যে এখানে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে, এটা এফারেন্ট আর্টারিওল দিয়ে ব্লাড ঢুকতেছে, এটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি, গ্লোমেরুলার ক্যাপিলারি, আর এগুলো বের হয়ে যাচ্ছে হচ্ছে কি ইফারেন্ট আর্টারিওল দিয়ে। আবার আর ক্যাপিলারি থেকে ফিল্ট্রেশন হয়ে আসতেছে হচ্ছে কি এটা বাউম্যানস ক্যাপসুলে, এটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুলে আসতেছে, এটা হচ্ছে কি আচ্ছা হ্যাঁ বাউম্যানস ক্যাপসুল। তাহলে এটা গ্লোমেরুলার ক্যাপিলারি, এটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল। তাহলে ফিল্ট্রেট গুলা কি আসবে, ফিল্ট্রেশন হয়ে প্লাজমাটা বাউম্যানস ক্যাপসুলে আসবে। যেমন গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা হচ্ছে কি 60 মিলিমিটার মার্কারি, তাহলে এটা হচ্ছে কি প্রমোটিং ফ্যাক্টর, তাহলে এটা কি করতেছে এদিকে আনতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি সেটা হচ্ছে এই যে গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তাহলে গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার এটা হচ্ছে কি 60 মিলিমিটার মার্কারি। এটা যত বাড়বে তখন কি হবে, এটা ফিল্ট্রেশন হয়ে তখন এটা বোমেন্স ক্যাপসুলে আসবে। তাহলে এটা কি করবে, ফিল্ট্রেশন হয়ে বোমেন্স ক্যাপসুলে আসবে, ফিল্ট্রেশন হয়ে। কিন্তু গ্লোমেরুলার ক্যাপিলারি কলোয়েডাল প্রেসার, যেটা গ্লোমেরুলার কলোয়েডাল অসমিক প্রেসার, এটা 32 মিলিমিটার মার্কারি। এইটা কি করবে, সেটা প্লাজমাকে ধরে রাখবে, ব্লাডকে ধরে রাখবে। ব্লাডকে ধরে যদি রাখে তাহলে কি করবে, তাহলে এদিকে ফিল্ট্রেশন হইতে পারবে না, তখন সে তার ফোর্সটা হচ্ছে কি এদিকে, তার ফোর্সটা হচ্ছে কি আসে এদিকে, এটা দেখো এখানে দেয়া আছে ফোর্সটা এদিকে। তাহলে হাইড্রোস্ট্যাটিক প্রেসারের ফোর্সটা হচ্ছে কি এদিকে, আর গ্লোমেরুলার ক্যাপিলারি কলোয়েডাল অসমিক প্রেসারের ফোর্সটা হচ্ছে কি এদিকে। আচ্ছা, আবার বাউম্যানস ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসার, বাউম্যানস ক্যাপসুলের যে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা এটা যত বেশি হবে তাহলে এটা মানে ইয়ে করবে, এটা হচ্ছে কি এটার ডিরেকশনটা হচ্ছে কি এদিকে ক্যাপিলারির দিকে, এটা প্রেসার দেবে হচ্ছে কি ক্যাপিলারির দিকে প্রেসার দেবে। তখন এটা যদি ক্যাপিলারির দিকে প্রেসার দেয় তাহলে কিন্তু এদিকে ফিল্ট্রেশনটা হবে না, তাহলে এদিক থেকে এদিকে আসবে না। তাহলে এটা ডিরেকশন, এটা প্রেসার দেবে হচ্ছে কি এদিকে, এদিক থেকে এদিকে। তাহলে এই যে দেখো এখানে এরো চিহ্ন দিয়ে দেখানো আছে, এটা এদিক থেকে এদিকে। তাহলে আমরা দেখতেছি হচ্ছে কি এই যে শুধুমাত্র এই যে গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার যেটা, সেটাই হচ্ছে কি মানে একমাত্র প্রমোটিং ফ্যাক্টর বা ফেভারিং ফ্যাক্টর, আর বাকি দুইটাই হচ্ছে কি অপোজিং ফ্যাক্টর হচ্ছে গ্লোমেরুলার কলোয়েডাল অসমিক প্রেসার, আর একটা হচ্ছে কি বাউম্যানস ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসার।
তাহলে এই যে এখানে লেখা আছে এই যে নেট ফিল্ট্রেশন প্রেসার, এই যে এটা হচ্ছে কি নেট ফিল্ট্রেশন প্রেসার। তাহলে এটা এখানে ক্যালকুলেট করতে কিভাবে, সেটা হচ্ছে কি গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার এটা হচ্ছে কি 60 মিলিমিটার মার্কারি। গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার সেটা হচ্ছে কি 60 মিলিমিটার মার্কারি। এটা থেকে বিয়োগ দিস, এটা হচ্ছে প্রমোটিং ফ্যাক্টর। এটা থেকে অপোজিং যে ফ্যাক্টরগুলো এগুলো বিয়োগ দেওয়া হয়েছে। এই যে বমেস ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসার হচ্ছে কি 80 মিলিমিটার মার্কারি, এটা বিয়োগ দিল। আর হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি কলোয়েডাল ওস্মোটিক প্রেসার এটা হচ্ছে কি 32 মিলিমিটার মার্কারি। তাহলে এই দুটো বিয়োগ দেওয়া হয়েছে। আলটিমেটলি হচ্ছে কি এই যে 10 মিলিমিটার মার্কারি, এই যে 10 মিলিমিটার মার্কারি এটা হচ্ছে কি নেট ফিল্ট্রেশন প্রেসার। এবং এটা যত বেশি হবে তত বেশি ফিল্ট্রেশন হবে। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে কি ফ্যাক্টরস এফেক্টিং জিএফআর। জিএফআর কে এফেক্ট করে কি কি ফ্যাক্টর, এগুলো আমরা কিছুটা আলাপ করছি। তারপরেও আমরা এখানে ওই আরো কিছু ফ্যাক্টর এড করে এটা আলাদা একটা লিস্ট করলাম। এখানে এক নম্বরে হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার। গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার যেটা, সেটা যত বেশি বাড়বে জিএফআর তত বাড়বে। আর গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি কমে তাইলে আলটিমেটলি কি হবে, জিএফআর কমবে। এখন এই যে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার কে ডিটারমাইন করে আবার তিনটা ফ্যাক্টর। একটা হচ্ছে কি আর্টারিয়াল প্রেসার, একটা হচ্ছে কি আর্টারিয়াল প্রেসার। তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারকে ডিটারমাইন করে একটা হচ্ছে কি আর্টারিয়াল প্রেসার, এটা একটা ফ্যাক্টর। আর একটা হচ্ছে কি এফারেন্ট আর্টারিওলার রেসিস্ট্যান্স, এফারেন্ট আর্টারিওলার রেসিস্ট্যান্স। আর একটা হচ্ছে কি ইফারেন্ট আর্টারিওলার রেসিস্ট্যান্স। তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারকে তিনটা ফ্যাক্টর ডিটারমাইন করে। একটা হচ্ছে কি আর্টারিয়াল প্রেসার, আর্টারিয়াল প্রেসার যত বেশি বাড়বে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার তত বাড়বে। আর গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি বাড়ে আলটিমেটলি জিএফআর বাড়বে। এখানে একটা কথা হচ্ছে কি আর্টারিয়াল প্রেসারটা কিন্তু সবসময় জিএফআর বাড়ায় না, এখানে এক ধরনের একটা অটো রেগুলেশন হয়। এখন আর্টারিয়াল প্রেসার যদি 80 মিলিমিটার মার্কারি থেকে শুরু করে 170 মিলিমিটার মার্কারির মধ্যে থাকে তাহলে অটো রেগুলেশন হয়। তখন সেক্ষেত্রে আর্টারিয়াল প্রেসার বাড়লে বা কমলেও কিন্তু খুব একটা জিএফআর বাড়ে বা কমে না। কিন্তু যখন এই রেঞ্জের চেয়ে বেশি অথবা কম হয়ে যায়, যেমন 170 মিলিমিটার মার্কারির চেয়ে যদি বেশি হয়ে যায় অথবা 80 মিলিমিটার মার্কারির চেয়ে কম হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি তখন জিএফআরটা এফেক্ট হবে, জিএফটা এফেক্টেড হবে। তাহলে আর্টারিয়াল প্রেসারটা মানে সবসময় কিন্তু এটা ডিটারমিনিং ফ্যাক্টর না। অটো রেগুলেটরি রেঞ্জ যেটা, এই রেঞ্জের বাইরে যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা জিএফআরকে এফেক্ট করবে। যেমন কোনো একটা লোকের সিভিয়ার ডায়রিয়া হলো, অনেক বেশি ডায়রিয়া ভমিটিং হলো, তাহলে দেখা যায় তার আর্টারিয়াল প্রেসারটা 80 মিলিমিটার মার্কারির চেয়ে কমে গেল, তাহলে তখন দেখা যাবে হচ্ছে কি গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কমে যাবে, কমে গেলে জিএফআরটাও কমে যাবে। এরপর হচ্ছে এফারেন্ট আর্টারিওলার রেসিস্ট্যান্স। মানে এফারেন্ট আর্টারিওলার রেসিস্ট্যান্সটা হচ্ছে কি এফারেন্ট আর্টারিওল যদি কনস্ট্রিক্টেড হয় তাহলে এটা রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে, আর এটা যদি ডাইলেটেশন হয় তাহলে রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে। তাহলে এফারেন্ট আর্টারিওল যদি কনস্ট্রিকশন হয় তাহলে কি হবে, এফারেন্ট আর্টারিওল যদি কনস্ট্রিক্টেড হয় বা রেজিস্ট্যান্স বেড়ে যায় তাহলে এফারেন্ট আর্টারিওল থেকেই তো ব্লাডগুলা ক্যাপিলারিতে যাচ্ছে। এখন এফারেন্ট আর্টারিওলটা হচ্ছে কি দরজা, ক্যাপিলারিতে ব্লাড ঢোকার দরজাটা হচ্ছে কি এফারেন্ট আর্টারিওল। তাহলে এই যে এই দরজাটা যদি ছোট করে দেওয়া হয় যেমন, তাহলে কি হবে, তাহলে এখানে ব্লাড বেশি ঢুকতে পারবে না। তাহলে এফারেন্ট আর্টারিওল যদি কনস্ট্রিকশন হয় অর্থাৎ এটা রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে হবে কি গ্লোমেরুলার ক্যাপিলারিতে ব্লাড কম যাবে। ব্লাড যদি কম যায় তাহলে কি হবে, আলটিমেটলি গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কমে যাবে, কমে গেলে আলটিমেটলি জিএফআরটাও কমে যাবে। তাইলে এফারেন্ট আর্টারিওলার রেসিস্ট্যান্সটা হচ্ছে কি যত বেশি বাড়বে আলটিমেটলি জিএফআর গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কমে যাবে, কমে গেলে জিএফআরও কমে যাবে। আবার ইফারেন্ট আর্টারিওলার রেসিস্ট্যান্স যেটা, সেটা কি হয়, ইফারেন্ট আর্টারিওলার রেসিস্ট্যান্সের ক্ষেত্রে সাধারণত হয় কি মাইল্ড টু মডারেট যদি রেসিস্ট্যান্স বাড়ে। ইফারেন্ট আর্টারিওল যদি কনস্ট্রিক্টেড হয় এটা হচ্ছে কি বের হওয়ার দরজায় গ্লোমেরুলার ক্যাপিলারির যে ব্লাডগুলা, এই ব্লাডগুলা বের হওয়ার দরজা হচ্ছে কি ইফারেন্ট আর্টারিওল। তাহলে এখন এই দরজাটা যদি ছোট করে দেওয়া হয়, ইফারেন্ট আর্টারিওল যদি কনস্ট্রিক্টেড হয় তাহলে ব্লাড খুব দ্রুত বের হতে পারবে না। তখন কি হবে, গ্লোমেরুলার ক্যাপিলারিতে ব্লাডের পরিমাণটা একটু বাড়বে, ব্লাডের পরিমাণটা একটু বাড়লে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা ইনক্রিজ হবে।
ইনক্রিজ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে জিএফআরটা বাড়বে। তাহলে ইফারেন্ট আর্টারিওলার রেজিস্ট্যান্স যদি বাড়ে বা ইফারেন্ট আর্টারিওলার যদি কনস্ট্রিকশন হয় তাহলে সেই ক্ষেত্রে জিএফআরটা বাড়তেছে। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে মাইল্ড টু মডারেট যদি কনস্ট্রিকশন হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইয়ে হচ্ছে, মানে জিএফআরটা বাড়তেছে। কিন্তু যদি সিভিয়ার কনস্ট্রিকশন হয়, সিভিয়ার কনস্ট্রিকশন হলে দুইটা সমস্যা হয়। একটা হচ্ছে কি ব্লাড ফ্লোটা কমে যায়, দেখা যায় যে বের হওয়ার যদি রাস্তা না থাকে দেখা যায় ব্লাড ঢুকেও না, তখন দেখা যায় ব্লাড ফ্লোটা কমে যায়। তাহলে ব্লাড ফ্লো যদি কমে যায় তাহলে সেই ক্ষেত্রে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার তখন আবার কমে যাবে, তখন আবার জিএফআর কমে যাবে যদি সিভিয়ার কনস্ট্রিকশন হয়। আর আরেকটা হচ্ছে কি, মানে সিভিয়ার কনস্ট্রিকশন যদি হয় তখন প্রথমে ফিল্ট্রেশন তো বেশি হবে, বেশি পরিমাণে ফিল্ট্রেশন হয়ে এই যে ফিল্ট্রেশন ফ্র্যাকশনটা বেড়ে যায়। ফিল্ট্রেশন ফ্র্যাকশন বেড়ে গেলে আলটিমেটলি হচ্ছে কি গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েডাল অবস্ট্রাকটিভ প্রেসারটা বাড়বে। তখন গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েডাল অবস্ট্রাকটিভ প্রেসার বেড়ে গেলে কি হবে, সে কি করবে, এটা তো আবার অপোজিং ফ্যাক্টর, অপোজিং ফ্যাক্টর হওয়ার কারণে হচ্ছে কি সে কি করবে, জিএফআর আবার কমাই দেবে। তাহলে এই যে ইফারেন্ট আর্টারিওলার যে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে তাহলে দুই রকম ভূমিকা। একটা হচ্ছে কি মাইল্ড টু মডারেট যদি কনস্ট্রিকশন হয় বা রেজিস্ট্যান্স বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি জিএফআর বাড়তেছে। যদি সিভিয়ার কনস্ট্রিকশন হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জিএফআর আবার উল্টো কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে, একটা হচ্ছে কি রেনাল ব্লাড ফ্লো কমে যায়। যখন সিভিয়ার কনস্ট্রিকশন হয় তখন ব্লাড বের হওয়ার পথ না থাকলে ঢুকেও না ঠিক মতো, তখন রেনাল ব্লাড ফ্লো মানে তখন গ্লোমেরুলার ব্লাড ফ্লোটা কমে যায়। সেটার কারণে একদিক দিয়ে জিএফআর কমে, আর আরেক দিকে হচ্ছে কি তখন হলো কি ফিল্ট্রেশন ফ্র্যাকশন বেড়ে গিয়ে গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েডাল অবস্ট্রাকটিভ প্রেসারটা বাড়ে। গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েডাল অবস্ট্রাকটিভ প্রেসার যদি বেড়ে যায় তাহলে আলটিমেটলি সেটা হচ্ছে আবার অপোজিং ফ্যাক্টর। তাহলে এই অপোজিং ফ্যাক্টর যদি বেড়ে যায় তাহলে কিন্তু আবার জিএফআর উল্টো কমে যায়। আচ্ছা, তাহলে আলটিমেটলি হচ্ছে কি মূল কথা হচ্ছে কি গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার যেটা, গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার যেটা, সেটা যত বাড়বে জিএফআর তত বাড়বে। আর গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার যত কমবে সেটা জিএফআর তত কমবে। এবং এই গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা ডিপেন্ড করতে হচ্ছে তিনটা ফ্যাক্টরের উপর। একটা হচ্ছে কি আর্টারিয়াল প্রেসার, একটা হচ্ছে কি এফারেন্ট আর্টারিওলার রেসিস্ট্যান্স, আর একটা হচ্ছে কি ইফারেন্ট আর্টারিওলার রেসিস্ট্যান্স। এরপরে 2 নাম্বার যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে কি গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েডাল অসমোটিক প্রেসার। তাহলে আমরা আগে বলছি যে গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েডাল অসমোটিক প্রেসারটা হচ্ছে কি একটা অপোজিং ফোর্স, সেটা হচ্ছে কি প্লাজমাকে ধরে রাখলে ফিল্ট্রেশন বেশি হতে পারবে না। ফিল্ট্রেশন যদি বেশি হতে না পারে তাহলে জিএফআর আলটিমেটলি কমে যাচ্ছে। তাহলে কোনো কন্ডিশনে যদি দেখা যায় যে প্লাজমা প্রোটিনের পরিমাণ কমে গেল, যেমন কোয়াশিয়রকরে দেখা গেল যে হয়তো প্লাজমা প্রোটিন কমে গেছে, অ্যালবুমিন কমে গেছে, তাহলে কমে গেলে তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েডাল অসমোটিক প্রেসার যেটা সেটাও কমে যাবে। এটা যদি কমে যায় তাহলে কি করবে, সে প্লাজমা বেশি ধরে রাখতে পারবে না। তখন কি হবে, তখন জিএফআর বেড়ে যাবে, ফিল্ট্রেশন বেড়ে যাবে। আবার কোনো কারণে যদি দেখা যায় প্লাজমা প্রোটিন বেড়ে গেছে, দেখা গেলো যে হয়তো মাল্টিপল মাইলোমা হয়ে গেল, প্রোটিনের পরিমাণ বেড়ে গেলে তাহলে হয়তো দেখা গেল যে তাহলে সেই ক্ষেত্রে তখন আবার জিএফআর কমবে। তো আমি যখন রাজশাহীতে ছিলাম তখন দেখতাম যে ওখানে প্রফ পরীক্ষার সময় মানে অসিওর টিচার একজন আছেন, প্রফেসর টি আলম স্যার, রাজশাহী মেডিকেলের প্রিন্সিপাল ছিলেন। তো উনি মাঝে মধ্যে জিজ্ঞেস করতেন এরকম যে কোয়াশিয়রকর হলে জিএফআর বাড়বে না কমবে। তাহলে এই জিনিসটা তোমাদের বুঝে রাখতে হবে। সেটা হচ্ছে কি কোয়াশিয়রকর যদি হয় তাহলে প্লাজমার মধ্যে প্রোটিন কমে যাচ্ছে, প্রোটিন কমে গেলে কি হয়, তখন প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসারটা কমে যাচ্ছে, গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েডাল অসমোটিক প্রেসারটা কমে গেলে আলটিমেটলি কি হচ্ছে, জিএফআরটা বেড়ে যাবে, ফিল্ট্রেশন বেড়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে কি বউম্যানস ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসার। বউম্যানস ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসার যেটা, সেটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু ফিল্ট্রেশন বেশি হবে না, কারণ ফিল্ট্রেশনটা হচ্ছে ক্যাপিলারি থেকে বউম্যানস ক্যাপসুলে যাচ্ছে। এখন যদি বউম্যানস ক্যাপসুলের প্রেসার সাধারণত মানে যে কোনো ফ্লুইডের মুভমেন্টটা হয় হচ্ছে কি বেশি প্রেসার থেকে কম প্রেসারের দিকে, কারণ গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার থাকছে হচ্ছে 60 মিলিমিটার মার্কারি, আর বউম্যানস ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক প্রেসার হচ্ছে কি 18 মিলিমিটার মার্কারি। তাহলে 60 মিলিমিটার মার্কারি থেকে 18 মিলিমিটার মার্কারি দিকে যাবে। তো এই যে প্রেসার ডিফারেন্সটা যত বেশি হবে তাহলে ওই ফ্লুইডের মুভমেন্টটাও তত বেশি হবে। তো এখন যদি কোনো কারণে বউম্যানস ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বেড়ে যায় তাহলে এই প্রেসার ডিফারেন্সটা কমে যাবে। কমে গেলে কি হবে, আলটিমেটলি ক্যাপিলারি থেকে বউম্যানস ক্যাপসুলে
ইয়েটা প্লাজমাটা আসতে পারবে না, ফিল্টারেট হয়ে আসতে পারবে না। এরকম অনেকগুলো কন্ডিশন থাকে, যেমন হচ্ছে বাইলেটারাল রেনাল স্টোন, রেনাল স্টোন অথবা ইউরেটারিক স্টোন, বাইলেটারাল ইউরেটারিক স্টোন, দুই দিকে যদি ইউরেটারি স্টোন হয় তখন দেখা যায় হচ্ছে কি একটা অবস্ট্রাকশন হয়। তাহলে এই যে অবস্ট্রাকশন হচ্ছে, তখন ইউরিন গুলা ঠিকমতো বের হতে পারে না। ইউরিন গুলা যদি বের হতে না পারে তাহলে কি হয়, কিডনিতে পানি জমে যায়, হাইড্রোনেফ্রোসিস হয়। তখন সেই ক্ষেত্রে দেখা যায় বাউমার্স ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা ইনক্রিজ করে। তখন হবে কি, এটা যদি ইনক্রিজ করে তাহলে হচ্ছে কি জিএফআর কমে যাবে। একইভাবে অনেক সময় বয়স্ক মানুষের দেখা যায় প্রোস্টেটের সমস্যা থাকে, এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট বা বিপিএইচ বলে অনেক সময়, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। তাহলে প্রোস্টেট যদি এনলার্জড হয়, খুব অতিরিক্ত এনলার্জড হয়ে যায়, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে তখন অবস্ট্রাকশন হতে পারে, তখন ইউরিন ফ্লুটা গিয়ে তখন দেখা যায় হাইড্রোনেফ্রোসিস হতে পারে। তখন সেই ক্ষেত্রে বাউমার্স ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বেড়ে যাবে, ওইটা যদি বাড়ে তাহলে জিএফআর কমে যাবে। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে কি ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট। আমরা আগেই বলেছিলাম, সেটা হচ্ছে কি ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট হচ্ছে দুইটা জিনিসের গুণফল, একটা হচ্ছে কি পারমিয়েবিলিটি আর একটা হচ্ছে কি ফিল্টারিং সারফেস এরিয়া অফ দা গ্লোমেরুলার ক্যাপিলারি। তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারি পারমিয়েবিলিটি যদি বেশি থাকে তাহলে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট বাড়বে, পারমিয়েবিলিটি যদি কমে যায় তাহলে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট কমে যাবে। এখন অনেকগুলো কন্ডিশন আছে, যেমন দেখা যায় যে দীর্ঘদিন ধরে আনকন্ট্রোল হাইপারটেনশন, অনেকদিন ধরে দেখা যাচ্ছে হয়তো হাইপারটেনশন আছে, মানে ওষুধ খাচ্ছে না, তো দেখা যাচ্ছে তখন হয়তো কিছু কিডনিতে সমস্যা হয়। বিশেষ করে গ্লোমেরুলার যে বেসমেন্ট মেমব্রেনটা, সেটার অনেক সময় থিকেনিং হয়। আবার আরো কিছু রেনাল ডিজিজ আছে যেগুলোতে গ্লোমেরুলার মেমব্রেনটা থিকেনিং হয়। সেটা যদি থিকেনিং হয় তাহলে পারমিয়েবিলিটি কমে যায়। পারমিয়েবিলিটি যদি কমে যায় তাহলে কি হবে, ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট কমে যাবে। ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট যদি কমে যায় তাহলে আলটিমেটলি জিএফআর কমে যাবে। আবার একইভাবে অনেকগুলা কন্ডিশন আছে যেগুলোতে কি হয়, ফিল্টারিং সারফেস এরিয়া, যেটা সেটা কমে যেতে পারে। যেমন আমরা আগে দেখাইছিলাম, সেটা হচ্ছে গ্লোমেরুলাসে কতগুলো মেসেঞ্জিয়াল সেল থাকে। এই মেসেঞ্জিয়াল সেলগুলো যদি কন্ট্রাক্টেড হয় কোনো কারণে, অনেকগুলো রেনাল ডিজিজ থাকে যেগুলোতে মেসেঞ্জিয়াল সেলের সমস্যা হয়। আবার অনেকগুলো ফ্যাক্টর আছে যেমন এনজিওটেনসিন 2, এন্ডোথেলিন, ক্যাটেগোলামাইন, যেগুলা কি করে মেসেঞ্জিয়াল সেলকে কন্ট্রাকশন করে। মেসেঞ্জিয়াল সেল যদি কন্ট্রাকশন হয় গ্লোমেরুলাসের ভিতরকার, এই মেসেঞ্জিয়াল সেল কন্ট্রাকশন হলে কি হয়, ফিল্টারিং সারফেস এরিয়া কমে যায়। কমে গেলে আলটিমেটলি ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট কমে যাবে। ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট যদি কমে যায় তাহলে জিএফআর কমে যাবে। আচ্ছা, এরপর আসি হচ্ছে কি রেনাল ব্লাড ফ্লো। রেনাল ব্লাড ফ্লো যত বেশি থাকবে তত বেশি জিএফআর হবে, আর রেনাল ব্লাড ফ্লো যত কম হবে জিএফআর তত কমে যাবে। কারণ কোনো কারণে যদি দেখা যায় একটা পেশেন্ট হয়তো সিভিয়ার হিমোরেজ হলো, বডিতে ব্লাড ভলিউম কমে গেল, তাহলে রেনাল ব্লাড ফ্লো কমে যাবে। রেনাল ব্লাড ফ্লো কমে গেলে তখন জিএফআরও আলটিমেটলি কমে যাবে। আচ্ছা, এরপরে একটা ফ্যাক্টর হচ্ছে স্ট্রং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন। আচ্ছা, এখানে আমি শুধুমাত্র সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন শব্দটা বলতে পারতাম, কিন্তু এখানে একটা শব্দ যোগ করেছি, সেটা হচ্ছে কি স্ট্রং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন। কারণ হচ্ছে কি, মানে মাইল্ড যদি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হয় তাহলে সেটা জিএফআর এর উপর তেমন একটা এফেক্ট করে না, মডারেট হলেও এফেক্ট করে না। যদি স্ট্রং হয় তাহলে এখানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের এফেক্টটা কিডনির উপরে কয়েক রকম আছে। যেমন মাইল্ড যদি সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয় তাহলে প্রথম সেই ক্ষেত্রে হয় কি, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রেনিন সিক্রেশন হয়। রেনিন সিক্রেশন হয় আলটিমেটলি পরে এনজিওটেনসিন 2 এবং অ্যালডোস্টেরন সিক্রেশন হয়, পরে এরা রিঅ্যাবজর্পশন বাড়ায়। আর মডারেট যদি সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয় তাহলে এই যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনের কারণে ডাইরেক্টলি সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা বাড়বে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লোব অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এগুলোতে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সাপ্লাই আছে। সেখানে কি হয়, সেখানে হচ্ছে কি যদি মডারেট সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হয় তাহলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনের কারণে সেক্ষেত্রে সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা বাড়বে। আর জিএফআর এর উপর এফেক্ট করবে শুধুমাত্র স্ট্রং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যদি অ্যাক্টিভেশন হয় তখন। যদি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্ট্রংলি অ্যাক্টিভেটেড হয়
তাহলে কিন্তু এফারেন্ট আর্টারিওল ইফারেন্ট আর্টারিওল এগুলোতে ইয়ে থাকে, সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই থাকে। তখন এই এফারেন্ট আর্টারিওল এবং ইফারেন্ট আর্টারিওলগুলোকে কি করে কনস্ট্রিকশন করে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এফারেন্ট আর্টারিওলকে যখন কনস্ট্রিকশন করে তখন কি হবে, এফারেন্ট আর্টারিওল কনস্ট্রিকশন হলেই আলটিমেটলি কি হয়, গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার যেটা সেটা কমে যাবে, কমে গিয়ে জিএফআর কমে যাবে। তাহলে আলটিমেটলি হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন যদি খুব বেশি হয় তাহলে সেক্ষেত্রে জিএফআর কমে যাবে। আর মাইল্ড টু মডারেট সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হলে খুব একটা এফেক্ট হবে না জিএফআর এর উপর। আচ্ছা, এরপর হচ্ছে কিছু হরমোনস এবং অটাকয়েডস, এগুলা কিছু ইনফ্লুয়েন্স আছে, সেটা আমরা পরের পৃষ্ঠায় দেখাচ্ছি। হরমোনস এবং অটাকয়েডস এরাও কিছু ইনফ্লুয়েন্স করে। আচ্ছা, তাহলে এই যে হরমোনস এবং অটাকয়েডস গুলা, আচ্ছা আচ্ছা এখন এই যে হরমোনস এন্ড অটাকয়েডস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটকে ইনফ্লুয়েন্স করে কোন কোন ফ্যাক্টর গুলা, কোন কোন হরমোনাল ফ্যাক্টর এবং অটাকয়েড জিএফআর কে ইনফ্লুয়েন্স করে। একটা হচ্ছে নরএপিনেফ্রিন। নরএপিনেফ্রিন কি করে, জিএফআর কে কমায়। তাহলে এটা কিভাবে কমাবে, নরএপিনেফ্রিনটা হচ্ছে কি এফারেন্ট আর্টারিওল এবং ইফারেন্ট আর্টারিওল দুটাকে কনস্ট্রিক্টেড করে। বিশেষ করে এফারেন্ট আর্টারিওল যদি কনস্ট্রিক্টেড হয়, এফারেন্ট আর্টারিওল কনস্ট্রিক্টেড হলে আলটিমেটলি কি হবে, গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কমে যায়, কমে গেলে জিএফআর কমে যাবে। আর এপিনেফ্রিন যেটা সেটাও একই অবস্থা, সেটাও কি করে এফারেন্ট আর্টারিওলকে কনস্ট্রিক্ট করে, এফারেন্ট আর্টারিওলকে কনস্ট্রিকশন করলে আলটিমেটলি জিএফআর কমে যাবে, গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার কমে যাবে, আলটিমেটলি জিএফআর কমে যাবে। এন্ডোথেলিন সেটাও কিন্তু এফারেন্ট আর্টারিওলকে কনস্ট্রিকশন করে, কনস্ট্রিকশন করলে তাহলে কি হবে, গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কমে যাবে, কমে গেলে জিএফআর কমবে। এরপর হচ্ছে এনজিওটেনসিন 2। এনজিওটেনসিনটা 2টা হচ্ছে একটা পটেন্ট ভেসোকনস্ট্রিক্টর, পটেন্ট ভেসোকনস্ট্রিক্টর। এখন ভেসোকনস্ট্রিকশন যদি হয় তাহলে কি হবে, এটা হচ্ছে কি মূলত ইফারেন্ট আর্টারিওলটাকে কনস্ট্রিকশন করে, মূলত এটা ইফারেন্ট আর্টারিওলটাকে কনস্ট্রিকশন করে। আসলে এটা এফারেন্ট আর্টারিওল এবং ইফারেন্ট আর্টারিওল দুইটার উপরই কাজ করে, কিন্তু এফারেন্ট আর্টারিওলে লোকালি কিছু সাবস্টেন্স প্রডিউস হয়, বিশেষ করে এন্ডোথেলিয়াল ডিরাইভড নাইট্রিক অক্সাইড এবং প্রোস্টাগ্ল্যান্ডিন, এই ধরনের কিছু সাবস্টেন্স রিলিজ হয় যেগুলা ভেসোডাইলেশন করে, যার কারণে এনজিওটেনসিন 2 এর কনস্ট্রিক্টর এফেক্ট যেটা সেটা এফারেন্ট আর্টারিওলের উপর কয়েকটা থাকে না, আলটিমেটলি শুধুমাত্র ইফারেন্ট আর্টারিওলটাই কনস্ট্রিকশন হয়। তো এখানে কিন্তু মানে এটা মানে বাড়ায় বা কমায় এটা কিন্তু কিছু লেখা হয় না, এটা উপরের দিকেও চিহ্ন দেওয়া হয় নাই, আবার নিচের দিকে দেওয়া হয় নাই, এটা লেখা হয়েছে কি প্রিভেন্ট ডিক্রিজ। তাহলে এটা মানেটা কি, এটা হচ্ছে কি বডিতে অনেক সময় অনেক কন্ডিশনে দেখা যায় হচ্ছে কি জিএফআর কমে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। জিএফআর যদি কমে যায় সেক্ষেত্রে মেটাবলিক ওয়াশ প্রোডাক্ট গুলো ঠিক মতো রিমুভ করতে পারবে না। মনে করো হচ্ছে কারো হাইপোভলিউমিয়া ডেভেলপ করলো, সিভিয়ার হেমরেজ অথবা সিভিয়ার ডায়রিয়া, সিভিয়ার ভমিটিং, এই ধরনের বিশেষ কোনো কারণে দেখা গেল যে একটা মানুষের ভলিউম ডিপ্রেশন হলো, হাইপোভলিউমিয়া ডেভেলপ করলো। এখন হাইপোভলিউমিয়া যদি ডেভেলপ করে তাহলে আলটিমেটলি কি হবে, গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কমে যাবে, কমে গেলে জিএফআর কমে যাবে। হাইপোভলিউমিয়ার কারণে আর্টারিয়াল প্রেসার কমে, আর্টারিয়াল প্রেসার কমলে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার যেটা সেটাও কমবে, সেটাও যদি কমে তাহলে আলটিমেটলি জিএফআর কমে যাবে। কিন্তু এখন মানে আল্লাহ একটা সিস্টেম করে রাখছে যাতে সেই অবস্থায়ও কি করে আমাদের কিডনিগুলা মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্টগুলা রিমুভ করতে পারে। সেটা কিভাবে, সেটা হচ্ছে কি যখনই হাইপোভলিউমিয়া হয়ে যাওয়ার কারণে জিএফআর কমে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়, ঠিক সেই সময় হচ্ছে কি রেনাল পারফিউশন কমে যাওয়ার কারণে রেনিন সিক্রেশন হয়, মানে যখন হাইপোভলিউমিয়া হয় তখন রেনিন সিক্রেশন হয়, রেনিন সিক্রেশন হলে আলটিমেটলি এনজিওটেনসিন 2 যেটা সেটা ইয়ে হয়, তৈরি হয়, এনজিওটেনসিন 2 কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। এনজিওটেনসিন 2 কনসেন্ট্রেশন যদি বাড়ে সে কি করবে, সে ইফারেন্ট আর্টারিওলকে কনস্ট্রিকশন করবে। ইফারেন্ট আর্টারিওলকে যখন কনস্ট্রিকশন করবে তখন আলটিমেটলি দেখা যাবে হচ্ছে কি এই যে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কিছুটা বাড়বে,
যদিও আর্টেরিয়াল প্রেসার কম হওয়ার কারণে, সিস্টেমিক আর্টেরিয়াল প্রেসার কম হওয়ার কারণে প্রথমে গ্লোমেরুলোক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কমে গেছিল, কিন্তু এনজিওটেনসিন 2 রিলিজ হওয়ার কারণে ইফারেন্ট আর্টেরিয়াল যখন কনস্ট্রিক্ট করবে তখন হচ্ছে কি এটা কনস্ট্রিকশনের কারণে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা আবার বাড়বে, বেড়ে জিএফআরটাকে আবার নরমালে নিয়ে আসবে। এটা এক ধরনের নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মতো। তাহলে দেখা যাচ্ছে হাইপোভলিউমিয়াটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি তখন প্রেসারটা কম থাকলেও সেই ক্ষেত্রে আমাদের জিএফআরটা মানে খুব বেশি কমতেছে না, জিএফআরটা কি হচ্ছে রেগুলেট হচ্ছে, জিএফআরটা মেনটেন হচ্ছে। সেটা কিভাবে এনজিওটেনসিন সিলেক্ট করার মাধ্যমে, এনজিওটেনসিন 2টা ইফারেন্ট আর্টেরিওলকে কনস্ট্রিকশন করার মাধ্যমে সেই কন্ডিশনে কি করতেছে, এই যে হাইপোভলিউমিয়া ইনডিউসড যে জিএফআর ডিক্রিজ হওয়ার কথা ছিল সেটাকে প্রিভেন্ট করতেছে। প্রিভেন্ট করার মাধ্যমে কি করতেছে, মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টগুলা রিমুভ হওয়ার পথ মানে পথটা সুগম করতেছে জিএফআর বাড়ানোর মাধ্যমে। তাহলে এই জন্য এখানে বলা হয়েছে কি প্রিভেন্ট ডিক্রিজ, এখানে ইনক্রিজও বলা হয় না, ডিক্রিজও বলা হয় না, এখানে বলা হয়েছে প্রিভেন্ট ডিক্রিজ। তাহলে মানে যেসব কন্ডিশনে কমে যাওয়ার কথা, এই ধরনের কিছু কিছু কন্ডিশনে কি করে সে জিএফআরটাকে নরমালাইজ করে, নরমাল করে। সেটা হচ্ছে কি এনজিওটেনসিন 2 একটা মানে ফাংশন। আবার এখানে এনজিওটেনসিন 2 এই ক্ষেত্রে এনজিওটেনসিন 2 যখন ইফারেন্ট আর্টারিকে কনস্ট্রিক্ট করে তখন দেখা যায় যে পেরিটিউবুলার ক্যাপিলারির প্রেসারও কমে যায়। তখন সেই ক্ষেত্রে হচ্ছে কি রেনাল টিউবুল থেকে আবার রিঅ্যাবজর্পশনটা বেড়ে যায়। রিঅ্যাবজর্পশনটা বেড়ে যাওয়ার মাধ্যমে ভলিউমটা যাতে মানে কিছুটা হলেও কারেকশন হয়, সে ধরনের একটা ব্যবস্থা হয়। আচ্ছা, এরপর যে এন্ডোথেলিয়াল ডিরাইভড নাইট্রিক অক্সাইড, তাহলে এই জিনিসটা হচ্ছে কি ইডি এন্ডোথেলিয়াল ডিরাইভড নাইট্রিক অক্সাইড যেটা, সেটা সবসময় ভেসোডাইলেশন করে। ভেসোডাইলেশন করে যেহেতু সেজন্য এফারেন্ট আর্টেরিওলকেও ডাইলেশন করবে। এফারেন্ট আর্টেরিওলকে ডাইলেশন করলে আলটিমেটলি কি হবে, গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বাড়বে। যদি সেটা বাড়ে তাহলে জিএফআরটা বাড়বে। প্রোস্টাগ্ল্যান্ডিনও কিন্তু কি করে, প্রোস্টাগ্ল্যান্ডিনও এই যে এফারেন্ট আর্টেরিওলকে ডাইলেটেশন করে, ডাইলেটেশন করার মাধ্যমে কি হয়, গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বাড়ায় জিএফআরটা করে, জিএফআরটাকে তখন বাড়ায়। এই জন্য কিছু কিছু কন্ডিশনে দেখা যায় যে আমরা পেইন কিলার দিলে ক্ষতি হয়। পেইন কিলার কিছু আছে, অ্যানাসিড যে গ্রুপটা আছে সেটা কি করে, প্রোস্টাগ্ল্যান্ডিনকে ইনহিবিট করে। তখন যদি বডিতে যদি কখনো দেখা যায় হাইপোভলিউমিয়া ডেভেলপ করে, হাইপোভলিউমিয়া ডেভেলপ করলে তখন সেই ক্ষেত্রে যদি আমরা এই যে পেইন কিলার দেওয়ার মাধ্যমে প্রোস্টাগ্ল্যান্ডিনটাকে ইনহিবিট করি, তাহলে সেই ক্ষেত্রে তখন এফারেন্ট আর্টেরিওলকে যে সে ভেসোডাইলেশন করতো, এফারেন্ট আর্টেরিওলকে ডাইলেট করতে পারে না। তখন এফারেন্ট আর্টেরিওল যদি ঠিকমতো ডাইলেট না হয় তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা একটু কম থাকে, তখন জিএফআর কমে যায়। সেই ক্ষেত্রে রেনাল ইম্পেয়ারমেন্ট ডেভেলপ করতে পারে। এই জন্য কোনো পেশেন্টের যদি মানে ভলিউম ডিপ্রেশন থাকে বা প্রেসার অনেক বেশি কম থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যানাসিড জাতীয় পেইন কিলার দেওয়া উচিত না। ঠিক একইভাবে ওরকম ভলিউম ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু এনজিওটেনসিন 2 যেটা, সেটা ইনহিবিট করে এরকম কিছু ড্রাগ থাকে, বিশেষ করে এগুলো আমরা সাধারণত হার্ট ফেলিওর এবং হাইপারটেনশনে ইউজ করে থাকি। তো এই যে এনজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার বা এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, এসি ইনহিবিটর, সেই যে ড্রাগগুলো যেগুলো এনজিওটেনসিন 2 এর অ্যাক্টিভিটি কমায় দেয়, এই ধরনের ড্রাগগুলো কিন্তু আমরা হাইপোভলিউমিয়া যদি থাকে সেই ক্ষেত্রে দিতে পারবো না। কারণ সেই ক্ষেত্রে যে হাইপোভলিউমিয়া সময় যে জিএফআর যে কমে যাচ্ছিল, এটা কমে যাওয়া থেকে যে প্রিভেন্ট করতেছে, সেটা মানে এইসব ড্রাগ যদি তখন দেওয়া হয় তাহলে সেটা প্রিভেন্ট করতে পারবে না। সেক্ষেত্রে কিডনির ফাংশনটা ইম্পেয়ার্ড হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য মানে এই কন্ডিশনগুলো আমাদের জানতে হবে। আর আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন ব্রেডিকাইনিনটাও কি করে, সেটা হচ্ছে কি করে গ্লোমেরুলার জিএফআরটা ইনক্রিজ করে। মোটামুটি এইগুলাই হচ্ছে কি জিএফআর কে ইনফ্লুয়েন্স করে, এরকম ফ্যাক্টর গুলা। যাই হোক, এরপর বাকি জিএফআর সংক্রান্ত আরো কিছু আলোচনা বাকি থাকবে। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এই সংক্রান্ত বিষয়গুলা আলাপ করব।